সালামু আলাইকুম প্রিয় এক্সেসবাসী, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে, এবং আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি এক্সাইটিং সেশনে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে এক্সেস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সেলেন্সের ধারাবাহিকতা এখন পর্যন্ত 1800 বেশি ভিডিও করেছে দেশ সেরা লিজেন্ডারি টিচারদের লেকচার সমূহ নিয়ে, যার মধ্যে রয়েছে একাডেমিক ক্যারিয়ার, ক্লিনিক্যাল শো আরো অনেক কিছু নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমি একটি ভিন্নধর্মী সেশন নিয়ে উপস্থিত হলাম, যেখানে আমরা ডিসকাশন করব পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের হয়তো 1 বছর আগে কোভিড শব্দটা আমাদের জন্য এতই বেশি অপরিচিত ছিল, অথবা হচ্ছে আমাদের টপিকের মধ্যে সবচেয়ে হয়তো আনইম্পর্টেন্ট টপিকের মধ্যে, বাট অলমোস্ট 7-8 মাস শেষ হয়ে গেল, এরপরে হচ্ছে কোভিড শব্দটা আমাদের জীবনে অন্যরকম এক প্রভাব নিয়ে এসেছে। বছরের এই সময় পর্যন্ত আমরা হারিয়েছি অনেকগুলো মানুষের প্রাণ, বা অনেকগুলো আমাদের ডক্টর শ্রদ্ধেয় স্যার ম্যামদেরকেও হারিয়েছি। পাশাপাশি অনেকেই জীবন দিয়েছে, বা অনেক হচ্ছে সমস্যা হয়েছে পরবর্তীতে, এবং কোভিড রিলেটেড অনেকগুলা হচ্ছে বারবার ইনফেকশন হচ্ছে, অথবা হচ্ছে সেরে ওঠার পরেও বিভিন্ন সমস্যা ক্রিয়েট হচ্ছে। আজকে কথা বলবো সেই সব কিছু নিয়ে। আমি হোস্ট হিসেবে আছি জানাতে ফেরদৌস কল্পনা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, সেশন 15-16, এবং সাথে আছেন খুবই পরিচিত এবং সুনামধন্য একজন মুখ, স্যার। স্যারকে আমি পরিচয় করিয়ে দিতে চাবো। স্যার সরাসরি আমাদের সাথে ইউকে থেকে যুক্ত আছেন, ডক্টর খন্দকার মেহেদি আকরাম স্যার। স্যার হচ্ছেন সিনিয়র রিসার্চার অ্যাসোসিয়েট ইন শেফিল্ড ইউনিভার্সিটি ইউকেতে। স্যার সম্বন্ধে আমি পরিচয় করে দেওয়ার মতো আমি মনে করি না আমার সেই যোগ্যতা এখন পর্যন্ত হয়েছে। স্যারকে খুবই সুপরিচিত এবং চেনে না খুবই কম মানুষই রয়েছেন। আমি তাই সরাসরি স্যারের কাছে চলে যাব এবং জানবো অনেক কিছু আজকে পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে। এবং সবাই যারা দেখছেন তাদের সুবিধার জন্য আরেকটি কথা বলি, কিন্তু যে কোনো কোশ্চেন করতে পারেন সরাসরি কমেন্ট করার মাধ্যমে। স্যার অবশ্যই তা। এখন আমি স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি স্যার। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের মেডিকেল পেজে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অতি মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদেরকে কিছু শেখার সুযোগ করে দিচ্ছেন। আমরা যে প্রজন্ম এখন হচ্ছে ঘরবন্দি হয়ে আছি, বা এত মাস হয়ে গেল, অনেক কিছু সম্বন্ধে হচ্ছে আমরা পিছিয়ে পড়েছি, প্রত্যেক কিছুতেই আমাদের হচ্ছে এফেক্ট করেছে। এবং সেই মোমেন্টে আপনারা যেভাবে আমাদেরকে অনলাইনে সাপোর্ট দিয়ে আমাদেরকে মেধা বা আমাদের জ্ঞান বিতরণে এভাবে সহযোগিতা করে চলেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ স্যার। স্যার, তাহলে আজকে আমি আপনার অনুমতি নিয়ে আমাদের টপিকের দিকে চলে যাইতে যাব। জি জি। স্যার, আজকে আমাদের টপিকটা হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম। আসলে আমরা নরমালি পোস্ট কোভিড সিনড্রোম বলতে কি বুঝি, যদি একটু ব্যাখ্যা করতেন স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ। পোস্ট কোভিড সিনড্রোমটা অ্যাকচুয়ালি করোনা অথবা কোভিড যেমন নতুন, পোস্ট কোভিড সিনড্রোমটা কিন্তু আরো বেশি নতুন। যদি সত্যি করে বলা যায় যে অ্যাকচুয়ালি ব্রিটেনে এই টার্মটাই সেপ্টেম্বর অক্টোবরের দিকে অনেকটা প্রমিনেন্ট হয়ে গেছে। কারণ আমরা জানি যে কোভিডের যে মেন প্রবলেমটা, গ্লোবালি যে মেন সমস্যাটা, অ্যাজ এ কোভিড নামে যে 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 ক্লিনিক্যাল প্রবলেমটার একটা নতুন আবির্ভাব হয়েছে, এটা কিন্তু বস্তুত মার্চের দিক থেকে। এবং মার্চের দিক থেকে আপনি যদি 3-4 মাস যোগ করেন, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই টাইমটাতে যারা অনেকেই কোভিড থেকে সেরে উঠেছে তাদের ভিতরে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে। সো জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, সো সেপ্টেম্বর অক্টোবর থেকেই কিন্তু এই পোস্ট কোভিড সিনড্রোমটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এবং ব্রিটেনে যে আপনারা জানেন যে ন্যাশনাল হেলথ এনআইএইচ, এনএইচএস আছে যারা অ্যাকচুয়ালি টোটাল হেলথ সার্ভিসটা প্রোভাইড করে, তারা কিন্তু তাদের গাইডলাইনে এই পোস্ট কোভিড সিনড্রোমটাও আপনার সংযুক্ত করেছে। এবং তাদের যে নাইস গাইডলাইন, সেই গাইডলাইনেও এটাকে সংযুক্ত করার চেষ্টা করছে। সো এটা দিয়ে আমি জাস্ট একটু বোঝাতে চাচ্ছি যে পোস্ট কোভিড সিনড্রোমটা সম্পূর্ণভাবেই নতুন, এবং স্টিল নাও এর ইমপ্রুভমেন্ট হচ্ছে এটাকে ভালো মতো ডিফাইন করার জন্য। পোস্ট কোভিড সিনড্রোমটা যদি আমাদের জানতে হয়, আমাদেরকে কিছুটা জানতে হবে আসলে কোভিডের সিমটম গুলো কি।
কোভিডে যে সিমটম গুলো হয় সেটারই একটা ধারাবাহিকতা বা কন্টিনিউশন হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম, অথবা কোভিডের চলাকালীন সময় একজন পেশেন্ট যে সিমটম গুলোতে ভুগে নাই, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যদি যদি নতুন কোনো রকমের সিমটম অ্যারাইজ করে, এবং সেটাও কিন্তু পোস্ট কোভিড সিনড্রোমের ভিতর পড়ে। আরেকটি যেটা বিষয় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে পোস্ট কোভিড সিনড্রোমটা একটা এক্সক্লুশনের মাধ্যমে আসতে হবে, যেন অন্যান্য যত ক্রনিক ডিজিজ গুলো আছে অথবা নতুন যে রোগ হতে পারে সেগুলোকে এক্সক্লুড করার পর যদি আর কোনো উপায় না থাকে ওই সিমটম গুলোকে এক্সপ্লেইন করার, ক্লিনিক্যাল সিমটম গুলোকে এক্সপ্লেইন করার, সেটাকেই আমরা পোস্ট কোভিড সিনড্রোম বলবো। এখন পোস্ট কোভিড বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে কোভিড পরবর্তী, কিন্তু এই কোভিড পরবর্তী বলতে আবার কতদিন ডিউরেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ নর্মালি যখন একটা ভাইরাল ইনফেকশন হয় তারপরে কিন্তু একটা পোস্ট ভাইরাল ফ্যাটিগ সিনড্রোম থাকে। ভাইরাল ইনফেকশনের পরে তার কিছু ক্রনিক প্রবলেম হতে পারে, স্বাভাবিক যে পোস্ট ভাইরাল যে দুর্বলতা, ফ্যাটিগ, ম্যালেজ, এই ধরনের যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু থাকতে পারে। সেটা থাকা মানেই যে পোস্ট কোভিড সিনড্রোম তা কিন্তু না। সো পোস্ট কোভিড সিনড্রোম ডায়াগনোসিস ইজ এ কমপ্লেক্স ইস্যু নাও। এর জন্য দরকার একটা সুষ্ঠু অ্যালগোরিদম, এর জন্য দরকার একটা সুস্থ ফ্লো চার্ট। সো আমি ওগুলো নিয়ে আলোচনা করব। আমি শুধুমাত্র কয়েকটা ইম্পর্টেন্ট একটা কার্ডিনাল ইনফরমেশন দিচ্ছি যে পোস্ট কোভিড সিনড্রোমটা কি, যাতে করে আমার মনে হয় যে এটা যদিও একটা মেডিকেল স্টুডেন্টদের প্ল্যাটফর্ম, কিন্তু এই প্রোগ্রামটা আবার দেখা যায় যে অনেকে, যেহেতু এটা পেজে থাকে, এটা অনেক সাধারণ মানুষও দেখে, এবং সাধারণ মানুষের ভিতরে একটা সচেতনতামূলক একটা অবস্থা তৈরি হবে। সো আমি চেষ্টা করব আমার কথাগুলো অনেকটা জেনারেলাইজড করে নিতে, যাতে মেডিকেল স্টুডেন্ট তো বুঝেই, আবার সাধারণ মানুষরা বুঝে, আবার যেন সাধারণ মানুষদের ভিতরে একটা ভ্রান্তি সৃষ্টি না হয়। সো এখন মূল কথায় বলি যে কোভিডে একজন যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তখন যখন তার ডিজিজ সিমটম শো করে তখন ওটাকে আমরা বলি কোভিড-19। কোভিড-19 অনেকগুলো উপসর্গ দেখা দেয়, যেমন প্রধান কয়েকটি উপসর্গের ভিতর যেমন রয়েছে জ্বর, একটা খুব কমন ব্যাপার, তারপরে কাশি। জ্বর, কাশি এই দুটা হচ্ছে সবচেয়ে প্রধান দুটো সিমটম। তার সাথে কিন্তু আরো কিছু জেনারেলাইজড সিমটম এবং কিছু আনকমন সিমটম থাকতে পারে, যেমন জেনারেলাইজড এর ভিতরে গায়ে ব্যথা, এটা কিন্তু খুব কমন, মাথা ব্যথা, ইনসোমনিয়া, ঘুম হয় না, দুঃস্বপ্ন হয় কোভিড চলাকালীন সময়। তারপরে আরেকটা যেটা সমস্যা হয় সেটা হইতেছে ন্যাজাল মিউকোসা, আমাদের নাকের যে ন্যাজাল মিউকোসা থাকে, এবং ওই মিউকোসা যে অলফ্যাক্টরি নার্ভ থাকে ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নার্ভে যদি এই ভাইরাসটির ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু তার অ্যানোসমিয়া বা ঘ্রাণ শক্তিতে একটা ব্যতিক্রম দেখা দেয়, বা ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমাদের টেস্ট বাড থাকে তার পেছনেই, টেস্ট বাটে ইনফেকশন হতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের টেস্ট নেওয়া বা স্বাদেরও একটা পরিবর্তন হয়। স্বাদের পরিবর্তন খুবই কমন ভাইরাল ইনফেকশনে, ইনফ্লুয়েঞ্জাতেও আমরা দেখেছি স্বাদের পরিবর্তন হয়, কিন্তু অ্যানোসমিয়াটা কিন্তু অতটা কমন না। সো এটাকে একটি স্পেসিফিক নিতে হবে। আরেকটা হয়েছে প্যালপিটেশন, যে এই যে হাত বুক ধরপড় করে। এখন কিন্তু অনেকটা প্রমাণিত হয়েছে যে করোনা ভাইরাস কখনো কখনো কার্ডিয়াক মাসেলকেও ইনফেক্ট করে। রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছে ভালো একটা জার্নালে, সেখানে কিন্তু দেখিয়েছে যে কিভাবে ভাইরাসটা কার্ডিয়াক মাসেল ইনফেকশন করে এবং কন্ডাক্টিং সিস্টেমটাকে নষ্ট করে ফেলে বা অ্যাবনর্মাল করে ফেলে। সেক্ষেত্রে প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, এই ধরনের অনেক কিছু, অনেক সমস্যা হতে পারে কন্ডাক্টিং সিস্টেম রিলেটেড। আরা যেটা আছে যেগুলো আরো কিছু কমপ্লেক্স ব্যাপার, যেমন মাথার ব্যথা এবং নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন, এইগুলা মিলেই বলা হয় কোভিড। এই কোভিডটা সাধারণত একজন যখন ইনফেকশন হয় তার ইনফেকশনের পরবর্তী দিন থেকে অথবা সাইন সিমটম প্রদর্শনের পরবর্তী দিন থেকে 14 দিনের ভেতরেই তার সুস্থ হয়ে যাওয়ার কথা। তার সাথে যদি আমরা আরো 7 দিন অ্যাড করি 21 দিন, ধারণা করা হয় যে 21 দিনের ভিতরেই একজন কোভিড থেকে সুস্থ হয়ে মানুষ তার স্বাভাবিক কাজে যোগদান করতে পারে, তার মানে সে নরমালিটিতে ফিরে আসে। এটাকেই বলা হয় সেলফ লিমিটিং কোভিড থেকে একটা একটা রিকভারি, অথবা হসপিটাল থেকে রিকভারি, যেটা আরেকটু কমপ্লেক্স হতে পারে। কিন্তু আমরা ওভারঅল যেটা ভাবি, যেসব কোভিড মডারেট কিন্তু খুব বেশি সিভিয়ার বা ক্রিটিক্যাল কন্ডিশন না, যে কোভিডে মানুষ আক্রান্ত হয়েছে কিন্তু হসপিটালে ভর্তি না হয়ে বাসায় ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছে, তারা সাধারণত 14 থেকে 21 দিনের ভিতরে সুস্থ হয়ে কাজে ফিরে যেতে পারে। এখন যদি কখনো হসপিটালে ভর্তি কোভিড রোগী অথবা যারা বাসায় থেকে সুস্থ হয়ে ওঠা কোভিড রোগী, এদের ভেতরে কেউ যদি 12 সপ্তাহ পর্যন্ত অথবা তারও বেশি
এই সাইন সিমটম শো করে অথবা আরো নতুন কোনো সিমটম শো করে, যেটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব, ওই সমস্যাটাকে বলা হয় পোস্ট কোভিড সিনড্রোম অথবা লং কোভিড। আমরা অল্টারনেটিভ ভাবে বলি লং কোভিড অথবা পোস্ট কোভিড সিনড্রোম। সো ডিউরেশনটা হচ্ছে 12 সপ্তাহ অথবা তার চেয়ে বেশি। কিন্তু মনে রাখতে হবে এই 12 সপ্তাহ ইজ নট দ্য স্টার্টিং পয়েন্ট, ইট ইজ দ্য কনফার্মেটরি টাইম, যখন আমরা তাকে ডিফাইন করি যে একজন রোগী পোস্ট কোভিড সিনড্রোমে ভুগছে। কিন্তু এটাকে অনেক জায়গায়, আবার আমি এনএইচএস গাইডলাইনের কথাই বলছি, সেখানে কিন্তু বলা হয়েছে 6 থেকে 12 সপ্তাহ। তার মানে কোনো মানুষ বা কোনো ব্যক্তি কোভিড থেকে শুরু হয়ে সেরে ওঠার পরে যখন এই 6 থেকে 12 সপ্তাহের মাঝামাঝি এই সিমটম গুলো পারসিস্ট করে অথবা নতুন সমস্যা অ্যারাইজ করে, যেটা অন্য কোনো অসুখ দিয়ে এক্সপ্লেন করা যায় না, ওই সমস্যাটাকে আমরা বলবো পোস্ট কোভিড সিনড্রোম বা লং কোভিড। আর সিমটম গুলো তো বললামই, যে কোভিড চলাকালীন যে সিমটম অথবা নতুন কিছু সিমটম। সো মোটামুটি এটাকেই বলা হবে পোস্ট কোভিড সিনড্রোম। এটা কিন্তু এখন খুবই কমন। আমি একটা এক্সাম্পল বলি কেন কমন। একটা সার্ভে করা হয়েছে জিপিতে, জিপি সার্জারিতে। ইউকেতে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসটা চালায় বা প্রাইমারি ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা কিন্তু দেয় জেনারেল প্র্যাকটিশনাররা। এবং তাদের কাছে একটা সার্ভেতে দেখা গেছে যারা কোভিডে মুক্ত হয়েছে তাদের ভিতরে 60 to 67% তারা সবাই ফোন করছে তাদের কাছে বিভিন্ন রকম সমস্যা নিয়ে। এবং এটা তারা বলছে যে এই 12 সপ্তাহ পরেও প্রায় 62 to 67% কোভিডে আক্রান্ত পেশেন্ট যারা রিকভার করছে, তারা ভ্যারাইটিস সমস্যা নিয়ে তাদের সাথে যোগাযোগ করছে। সো পোস্ট কোভিড সিনড্রোমটা কিন্তু এত আনকমন না, এখন এটা অনেকটা কমন, আমরা এতদিন ডিফাইন করতে পারিনি। সো এটাই হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। স্যার এই ক্ষেত্রে হচ্ছে সমস্যাগুলো কি কি নিয়ে প্রেজেন্ট করতে পারে যদি বলতেন আমাদেরকে। আচ্ছা, সো সমস্যাগুলোর ভেতরে পোস্ট কোভিড সিনড্রোমের সমস্যা, আচ্ছা আমরা কোভিডের কথা এখন ভুলে যাই। আমরা ধরে নিই যে একজন পেশেন্ট, এবং এটা খুব কমপ্লেক্স, এটা আলোচনা করা এত খুব সহজ না। যেমন কোভিড কিন্তু আমরা 4টা ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। একটা হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি 5টা ভাবে। সেক্ষেত্রে একটা বলে অ্যাসিম্পটোমেটিক কোভিড, সেটা আসলে কোভিডই না, কিন্তু এটা অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো ওই গ্রুপটাকে আমি বাদ রাখছি। সাধারণত অ্যাসিম্পটোমেটিক কোভিড পোস্ট কোভিড সিনড্রোমের ভিতরে পড়ে না। এখন ধরে নেই মাইল্ড কোভিড, আরেকটা আছে মডারেট কোভিড, আরেকটা হচ্ছে সিভিয়ার কোভিড, এবং আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল কোভিড। সো মাইল্ড এবং মডারেট কোভিড সাধারণত বাসাতেই চিকিৎসা করা হয়। তার মানে তাদের ইনফেকশন হয়েছে, তাদের এখন আমি বলি সিমটম গুলো কি করবে তারা মাইল্ড কোভিডে। তাদের ইনফেকশন হয়েছে, অনেক সময় তারা সিমটম শো করে, যেমন জ্বর, কাশি, এবং কাশিটা কিন্তু অনেকটা খুব ক্যারেক্টারিস্টিক্স কাশি। যেমন ধরেন যার পূর্বে কাশি ছিল না, সে কাশতে শুরু করবে এবং কাশিটা খুব সিভিয়ার আকার ধারণ করতে পারে। তার মানে যখন সে একবার কাশতেই থাকে, অথবা দিনে 3-4 বার তার একটা কাশির প্রকোপ দেখা দেয়। তার মানে দিনে 3-4 বার সে খুব বেশি কাশে, সাথে তার জ্বর। এইটাই হচ্ছে 2টা কার্ডিনাল সাইন এই মহামারীর সময় কোভিড সন্দেহ করার। এটা যখন হয় তখন দুটো জিনিস হতে পারে। সে যদি টেস্ট করাতে পারে তাহলে টেস্ট করিয়ে কনফার্ম করুক। সাধারণত 2-3 দিন পরে টেস্ট করলে কনফার্মেন্ট হওয়ার কথা। 3 দিনের পরে টেস্ট করলে সাধারণত কনফার্ম হওয়ার কথা 3-4 দিন। তারপরে তার আরো কিছু সমস্যা থাকবে, যখন সামনের দিকে এগোবে সে অসুস্থ হয়ে পড়বে, ফ্যাটিগ হয়ে পড়বে, তার অনিদ্রা হবে, ঘুম হবে না, সে কিন্তু ঘুমের ভিতরে দুঃস্বপ্ন দেখতে পারে। এটা কিন্তু কোভিডের ভেতরে। কিন্তু এ ধরনের সিমটম নিয়ে যখন একজন রোগী কোভিড থেকে সেরে ওঠে 21 দিন পর অথবা 14 দিন পর, সে অনেকটা সুস্থ আশা করে যে আমি এখন সুস্থ হয়ে উঠব। এখন আসি পোস্ট কোভিড সিমটম গুলো কি হবে ওই টাইমটাতে। একজন পেশেন্ট বাসায় তাকে নিজে ট্রিটমেন্ট করেছে, 21 দিন পর সে আশা করছে যে সুস্থ হয়ে যাবে, কারণ এইটাই ডিজিজের একটা সাইকেল। এবং সে যখন সুস্থ হচ্ছে না, সে তখন অনেক ধরনের সমস্যা ফিল করবে। তার ভিতরে একটা সমস্যা, এবং আমি বলে রাখি এটা কিন্তু 3 সপ্তাহ 4 সপ্তাহ পর থেকে সমস্যাটা ফিল করতে পারে, এবং এটা হতে পারে 6 সপ্তাহ পর থেকে এই সমস্যা ফিল করতে পারে। আমরা ধরে নিলাম যে 3 সপ্তাহ পরে থেকে তার সমস্যাগুলো পারসিস্ট করবে। যেমন সে থাকবে প্রচন্ড দুর্বল, সে আশা করছে কাজে ফিরে যাবে কিন্তু কাজে ফিরে যেতে পারছে না, সে শ্বাস নিতে পারছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে, তার ঘুম হচ্ছে না একদমই, তার যে ঘুম হচ্ছে না একদমই, এবং ঘুম যদিও হয় সে দুঃস্বপ্ন নাইটমেয়ার হচ্ছে, অ্যানোরেক্সিয়া। তারপরে আরেকটা জিনিস হচ্ছে তার
ঘ্রাণ শক্তি আর ফিরে আসছে না, অ্যানোসমিয়াটা পারসিস্ট করছে। তারপরে তার অ্যাংজাইটি হচ্ছে, আননেসেসারি সে দুশ্চিন্তা করছে, সে যতটা না আগে দুশ্চিন্তা করতো তার চেয়ে বেশি দুশ্চিন্তা করছে, তার মানে সাইকোসিসটা তার ডেভেলপ করছে, তার ভিতরে প্যানিক ডিসঅর্ডার করছে, পোস্ট ট্রমাটিক যে সিনড্রোম ডিসঅর্ডার সেটা সে ফিল করবে, সে তার ভিতরে ডিপ্রেশন হবে, তার ভিতরে আরেকটা যেটা হয় মাসেলের যে টোন, সে দেখা যাবে সে তার মাসেল দুর্বলতা ফিল করছে, তার গায়ে ব্যথা কখনোই যাচ্ছে না, মাথার ব্যথা তার পারসিস্ট করছে। এই যে এই সমস্যাগুলো যেগুলো আমি বললাম, সাথে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম, কনফিউশন, তারপরে তার কগনিটিভ যে স্ট্যাটাসটা সেটাও পরিবর্তন হবে, সে কিন্তু বলতে থাকবে যে তার স্মৃতিভ্রম হচ্ছে, সে ভুলে যাচ্ছে, অথবা সে হঠাৎ করে পূর্বে কি হয়েছে ওটা মনে করতে পারছে না, শর্ট মেমোরি ডিসঅর্ডার লস হতে পারে, হঠাৎ সে প্যারালাইসিসের মতো ফিল করতে পারে, একটা সাইডে তার অবশ ভাব হতে পারে, প্যালপিটেশন থাকতে পারে যদি তার হার্টে ইনফেক্টেড হয় বা ইনফেকশন হয় কখনো, এবং তার পরবর্তীতে যদি এটা পারসিস্ট করে, সেক্ষেত্রে কিন্তু তার কার্ডিও মায়োপ্যাথি অথবা কন্ডাক্টিং সিস্টেমে যে প্রবলেম সেটা হতে পারে, সে প্যালপিটেশন ফিল করতে পারে। এগুলো নতুন কিছু না, এগুলো ধরনের সমস্যা ফিল করবে। তো এই সমস্যাগুলো যদি, কাশি যে তাকে থাকতেই হবে তা না, তবে তার রেসপিরেটরি যে সিমটম সেটার ভিতরে একটা প্রধান জিনিস ব্রেথলেসনেস, কাশি হয়তো চলে যেতেও পারে কিন্তু তার শ্বাসকষ্ট থাকবে। সে কিভাবে বুঝবে তার শ্বাসকষ্ট? সে যখন উঠে কাজ করতে যাবে অথবা হাঁটাহাঁটি করার অভ্যাস ছিল, সে এখন পুনরায় হাঁটাহাঁটি করতে যাবে, মর্নিং ওয়াক করতে বের হবে কিন্তু সে আর করতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে, যেটাকে আমরা বলি এক্সারশনাল ব্রেথলেসনেস। এ ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো যখন হবে এই কোভিড থেকে সেরে ওঠার পর, এবং এটা যদি পারসিস্ট করে 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত, এটাকে আমরা বলবো তার সিমটম অফ পোস্ট কোভিড সিনড্রোম। সো পরবর্তীতে আমাদের অ্যাসেসমেন্টে যেতে হবে। সো এটাই হচ্ছে একজন মানুষ কিভাবে বুঝবে যে সে তার পোস্ট কোভিড সিনড্রোমে ভুগছে। ধন্যবাদ। স্যার একটা কোশ্চেন করেছিল স্যার, কোভিডটা কি যে ইউজুয়ালি দেখা যেত অনেক কেসে হচ্ছে অ্যাসিম্পটোমেটিক থাকে, পোস্ট কোভিড সিনড্রোম হওয়ার চান্সেস আছে কিনা? না, তো একটা স্টাডিতে দেখা গেছে যে বেশ কিছু অ্যাসিমটোমেটিক পেশেন্ট, তাদের সিটি স্ক্যানে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি দেখা গেছে, তার মানে সিটি স্ক্যানে তার ফোকাল লিশন বা আমরা যেটাকে বলি সাদাটে হয়ে যাওয়া বা ইনফেকশনের যে সাইন বা নিউমোনিয়ার সাইন, এটা দেখা পড়েছে, খুব বেশি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে পোস্ট কোভিড অ্যাসিমটোমেটিক অ্যাসিমটোমেটিক ইনফেকশন, এটাকে কোভিড এর ভিতরে আনা হয় না, এটাকে বলা হয় অ্যাসিমটোমেটিক ইনফেকশন। তো অ্যাসিমটোমেটিক ইনফেকশন যখন হয় তখন কিন্তু অনেক সময় ফুসফুসে নিউমোনিয়ার সাইন থাকলেও সে কোনো রকমের সিমটম শো করে না। কিন্তু দেখা গেছে যে যারা এই অ্যাসিমটোমেটিক কোভিডে ভুগেছে তারা কখনোই আর পোস্ট কোভিড সিনড্রোমের কথা বলে না, তার কারণ হচ্ছে সে কখনো কোভিডের কথাই বলে না। সো এই জিনিসটা একটু বুঝতে হবে, এখানে একটু টেকনিক্যাল টার্ম রয়েছে, আমরা কোনটাকে বলবো কোভিড আর কোনটাকে বলবো অ্যাসিমটোমেটিক এবং কোনটাকে বলবো প্রি সিমটোমেটিক, এগুলোর ভিতরে অনেক ইনফরমেশন কিন্তু এখানে কমপ্লিকেটেড অবস্থায় আছে। একজন মানুষ অ্যাসিমটোমেটিক তখনই হবে যখন অ্যাক্সিডেন্টালি তার টেস্টটা পজিটিভ হবে, কিন্তু কখনোই সে তার সিমটম শো করবে না। একজন মানুষ কখন টেস্ট করতে যায়? যখন সে সিমটম শো করে। কিন্তু অনেক সময় এয়ারপোর্টে অথবা বিভিন্ন চেকিং পোস্টে যখন টেস্ট করে তখন দেখা যায় যে তার নাকের ভিতরে ভাইরাস, তার তার যে সোয়াব টেস্ট করেছে ওটাতে ভাইরাস, কিন্তু সে বলছে তার কোনো সিমটম নাই এবং পরবর্তীতেও সে কোনো সিমটম শো করে না। ওই কেসটাকে বলবো আমরা অ্যাসিমটোমেটিক। প্রি সিমটোমেটিক কোনটা? আমরা ইনসিডেন্টালি সে কোনো সাইন সিমটম শো করছে না, কিন্তু ধরেন ইমিগ্রেশনে তার নাকের টেস্ট করা হলো, টেস্টে আসলো সোয়াব পজিটিভ, করোনা টেস্ট পজিটিভ, কিন্তু করোনা টেস্ট পজিটিভ হলেও সে কিন্তু কোনো সাইন সিমটম শো করছে না, কিন্তু বাসায় যখন যে ফিরে গেল 3-4 দিন পরে সে সাইন সিমটম প্রদর্শন শুরু করলো, তখন ওই টেস্টটাকে আমরা বলি প্রি সিমটোমেটিক টেস্ট। আর সিমটোমেটিক মানে হচ্ছে যে টেস্টটা আমরা করি সিমটম শো করার পরে। সো কোভিড মানে হচ্ছে ইনফেকশন confirmatory or suspected along with clinical symptom and sign associated with defined COVID disease or disorder। এইটার ভিতরে কিন্তু অ্যাসিমটোমেটিকটা পড়ে না, কারণ
কোভিড হতে গেলে সাইন এবং সিমটম থাকতে হবে। অ্যাসিমটোমেটিক ইনফেকশন হতে গেলে সাইন সিমটম থাকতে হবে না, কিন্তু তার রেডিওলজিক্যাল ফাইন্ডিং থাকতেও পারে অথবা টেস্ট পজিটিভ থাকতেও পারে। সো আমরা যেন এটা না বলি অথবা না ভয় পাই যে অ্যাসিমটোমেটিক একজন কোভিড রোগী বা ইনফেক্টেড রোগী পোস্ট কোভিড সিনড্রোম শো করবে কিনা। নো, পোস্ট কোভিড সিনড্রোম শো করতে গেলে একজনকে অবশ্যই কোভিডের সিমটম শোর মাধ্যমেই যেতে হবে, এবং কোভিড থেকে আইদার সে রিকভার করে নতুন করে সমস্যা শো করবে অথবা তার কন্টিনিউশন থাকবে তার কোভিড সিমটমে। বোঝা গেল যে এই জিনিসটা কিন্তু আসলে যারা অ্যাসিমটোমেটিক তাদের ভয়ের কোনো কারণ নাই। ইউজুয়ালি দেখা যায় যে তারা অ্যাসিমটোমেটিক এই কারণেই যে তারা কখনোই আর কোভিডের সিমটম শো করে না অথবা কোভিড অ্যাসোসিয়েটেড জটিলতাতেও ভোগে না। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আরেকজন কোশ্চেন করেছিল কোভিডে কি অ্যানোরেক্সিয়া লং টাইমের জন্য হয় কিনা পোস্ট কোভিড সিনড্রোমে। আসলে যেটা বলা যায় যে এর উপরে তেমন কোনো ভালো স্টাডি নেই, কিন্তু যেটা দেখা গেছে যে পেশেন্টরা অ্যানোরেক্সিয়া আমি বলবো, ইজ ইট অ্যানোসমিয়া অর অ্যানোরেক্সিয়া? স্যার, অ্যানোরেক্সিয়া। এটা আসলে অতটা লং টার্ম যে এটা আপনার পারসিস্ট করে তা না। অ্যানোসমিয়াটা পারসিস্ট করতে পারে এবং ইনসমনিয়াটা পারসিস্ট করতে পারে। অ্যানোরেক্সিয়া সম্বন্ধে আমার অতটা, এটা অনেকটা জেনারেলাইজড হতে পারে, কিন্তু আমি বলতেছি যে বেশি স্পেসিফিক যেটা এবং যার একটা প্যাথোলজিক্যাল বেসিস আছে, যেমন অ্যানোসমিয়ার একটা প্যাথোলজিক্যাল বেসিস আছে। যেমন অ্যানোসমিয়া মানে হচ্ছে যে আপনি গন্ধ ঘ্রাণ শক্তিতে পরিবর্তন আসা। অ্যানোসমিয়া যে বেসিসটা সেটা কিন্তু আমরা জানি। আমি একটা ছোট্ট করে বলি, যেহেতু এখানে অনেক মেডিকেল ডক্টর আছে তাদেরও হয়তো ইন্টারেস্ট ফিল করতে পারবে, যে অ্যানোসমিয়া কিন্তু তার এখন একটা বেসিস আছে। আমরা জানি যে এই যে SARS-CoV-2 ভাইরাস বা করোনা ভাইরাস, যেটাকে নোভেল করোনা ভাইরাস বলে, এটা কিন্তু আমরা সবাই জানি যে এটা ACE2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে, কিন্তু ACE2 রিসেপ্টরের চেয়েও বেশি যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেটা হচ্ছে নিউরোপেলিন 1। এই নিউরোপেলিন 1 রিসেপ্টরটা হচ্ছে আমাদের ন্যাজাল মিউকোসা এবং অলফ্যাক্টরি নার্ভে প্রচুর পরিমাণে থাকে। এই ভাইরাসটা যখন নাকের ভিতরে প্রবেশ করতে যায়, ওই প্রবেশ পথে এটা কিন্তু এই নিউরোপেলিন 1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে। নিউরোপেলিন 1 রিসেপ্টর শুধুমাত্র ভাইরাসটাকে ধরে নিয়ে ACE2 রিসেপ্টরের কাছে নিয়ে যায় এবং ACE2 রিসেপ্টরের মাধ্যমেই ভাইরাসটা আসলে কোষের ভিতরে প্রবেশ করে। এটা অনেকটা এইরকম যে একটা দরজার কথা চিন্তা করেন এবং দরজাতে একটা লক আছে, লকের কথা চিন্তা করেন। সো পুরা দরজাটাকে যদি আমরা বলি যে নিউরোপেলিন 1 রিসেপ্টর, সো একটা বড় দরজার কাছে কিন্তু একটা ভাইরাস বা একজন ব্যক্তি সহজেই যেতে পারে, কিন্তু তখন সে তার ওই লক যে জায়গাটা, তালা, ওটা খুঁজে পেতে সে সহজ হয়। যদি সে দরজাই খুঁজে না পায়, তালা খুঁজে পাওয়া কিন্তু কঠিন হবে। সো নিউরোপেলিন রিসেপ্টর যেটা করে, দরজার মতো দরজার কাছে নিয়ে যায় ভাইরাসটাকে, তখন ভাইরাসটা খুব সহজেই ACE2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে রুমের ভিতরে বা কোষের ভিতরে প্রবেশ করে। সেক্ষেত্রে দেখা যায় যে বর্তমান সায়েন্স, যে রিসেন্ট যে এটা সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে, যে দেখা যাচ্ছে যে এই ভাইরাসটা নিউরোপেলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করার অ্যাফিনিটি খুবই বেশি। ইভেন যদি সে ACE2 রিসেপ্টরের সাথে বাইন্ড নাও করে, সে কিন্তু নিউরোপেলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আমাদের নাকে বা ন্যাজাল মিউকাসেতে যে বেশি পরিমাণে নিউরোপেলিন রিসেপ্টর থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা অ্যানোসমিয়াটা থাকে। ইনসোমনিয়াটা থাকে হচ্ছে এটা আমাদের ব্রেনের ইনফেকশনের কারণে অথবা ব্রেনে ইনফ্লামেশনের কারণে। অ্যানোরেক্সিয়াটা মোস্ট প্রবাবলি একটা কমন সিমটম, এটা থাকতেও পারে, এটা একটা জেনারেলাইজ সিমটম। এর সাথে আমার জানা মতে NHS গাইডলাইনে এইটাকে অন্তর্ভুক্ত করা হয় নাই অ্যাজ এ সাইন অথবা সিমটম অফ পোস্ট কোভিড সিনড্রোম। সো আমি এটা পরিষ্কার বলতে পারবো না যে অ্যানোরেক্সিয়াটা কতদিন থাকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই ক্ষেত্রে হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোমটা কতটুকু পার্সেন্টেজ থাকে যে কোভিড আক্রান্ত প্রত্যেকটা পেশেন্টের কত পার্সেন্টেজ থাকে তার হবেই, এই পার্সেন্টেজটা যদি বলতেন স্যার। না, এটা তো জানা নাই। এটা জানা নাই যে আসলে কতজন পোস্ট কোভিড সিনড্রোমে ভুগবে একজন কোভিড থেকে ওঠার জন্য। এর সাথে অনেক কিছু জড়িত। যেমন একজন কোভিডের, আমি আপনাকে প্রথমেই বললাম যে 4টি ক্লাসিফিকেশন আছে। তার ভিতরে যে প্রথম ক্লাসিফিকেশন অনুযায়ী যেটা বললাম যে মাইল্ড এবং মডারেট কোভিড, সেক্ষেত্রে পোস্ট কোভিড সিনড্রোমে কতজন ভুগছে এটা ওরকম স্ট্যাটিস্টিক্স নাই। এক্সকিউজ মি। আরেকটা হচ্ছে যে
সিভিয়ার এবং ক্রিটিক্যাল কোভিড। আপনারা যারা মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তার তারা তো জানেন যে অ্যাকচুয়ালি ডেফিনেশন অফ সিভিয়ার কোভিড এবং ক্রিটিক্যাল কোভিডটা কি। ছোট করে বলি, যখন একজন মানুষ কোভিডে ভুগে এবং তার অক্সিজেন স্যাচুরেশন আর 96% রাখা সম্ভব হয় না উইদাউট 94% রাখা সম্ভব হয় না উইদাউট অ্যাডিশনাল অক্সিজেন সাপ্লাই। তার মানে বোঝা যায় যে একজন মানুষের স্বাভাবিক ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস চালানোর জন্য যখন তাকে অক্সিজেন দিতে হয় নেজাল ক্যানুলার মাধ্যমে অথবা ইনটিউবেশন ছাড়া, সেই কন্ডিশনটা অ্যাকচুয়ালি সিভিয়ার কোভিড। এবং তার সাথে কিন্তু অবশ্যই আপনার সাইন সিমটম থাকবে অফ নিউমোনিয়া এবং অন্যান্য অ্যাসোসিয়েট। সিভিয়ারটার ভিতরে ক্রিটিক্যাল যেটা, সেটা বোঝাই যাচ্ছে যে তার অবস্থা আইসিইউতে নেওয়ার মতো, এবং আইসিইউতে আইদার ইনটিউবেশনে থাকবে অথবা অন্যান্য যে পদ্ধতিতে এক্সট্রা কর্পোরিয়াল যে অক্সিজেনেশন করা হয় সেই পদ্ধতিতে একমো সিস্টেম, কেউ একমোতে থাকতে পারে, কেউ ইনটিউবেশনে থাকতে পারে, তো সেক্ষেত্রে রাখা হয়। অথবা যেসব পেশেন্টকে হাইলি ডিপেন্ডেন্ট ইউনিটে রাখা, এইচডিইউতে রাখা হয়, আইসিইউ না শুধু এইচডিইউতে রাখা হয়, তাদেরও কিন্তু অ্যাকচুয়ালি সিভিয়ার কোভিড। সো এই বিভিন্ন ধরনের কোভিডে কে কিভাবে ভুগছে তার আউটকামটা অ্যাকচুয়ালি ভ্যারি করবে সে কতদিন পোস্ট কোভিড সিনড্রোমে ভুগতে পারে। যেটা এখন এনএইচএস গাইডলাইন অনুযায়ী বলা হচ্ছে, যারা সিভিয়ার এবং ক্রিটিক্যাল কোভিড থেকে মুক্ত হয় তাদেরকে ম্যান্ডেটরি 6 উইকস পরে একটা পোস্ট কোভিড অ্যাসেসমেন্ট করা হয় যে তাদের ভিতরে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অর্গান বেসড অন দ্য পেশেন্ট কন্ডিশন, এবং তাদের পোস্ট কোভিড সিনড্রোমে তারা ভুগছে কিনা, এটা ম্যান্ডেটরি। কিন্তু যারা মাইল্ড এবং মডারেট কোভিড, যারা বাসায় চিকিৎসা নিয়েছে এবং বাসায় সুস্থ হয়েছে, নিজের ম্যানেজমেন্ট নিজে করেছে, তাদের ক্ষেত্রে এই যে 6 উইকসের পরে যে অ্যাসেসমেন্টের যে একটা ম্যান্ডেটরি একটা সিস্টেম, এটা নাই। সো এটা দিয়ে বোঝা যায় যে যারা সিভিয়ার কোভিডে ভুগছে তাদের পোস্ট কোভিড সিনড্রোমে ভোগার সম্ভাবনা বেশি। এবং সিভিয়ার কোভিড একজন মানুষ কিভাবে বুঝবে? যখন একজন পেশেন্টকে, এটা সাধারণ মানুষের জন্য, যখন একজন পেশেন্টকে আইসিইউ অথবা এইচডিইউ অথবা ইনটিউবেশনে রাখা হয়, তাদেরকে আমরা বলবো যে তাদের এই 6 উইক, পোস্ট 6 উইক মানে পোস্ট কোভিড 6 উইক, এই ক্ষেত্রে তাদের একটা পোস্ট কোভিড সিনড্রোম হয়েছে কিনা তার অ্যাসেসমেন্ট করতে হবে, সে সিমটম শো করুক আর না করুক। কিন্তু যারা মডারেট এবং মাইল্ড কোভিডে ভুগেছে, তারা যদি কোনো সাইন সিমটম শো না করে, তাদের আর পোস্ট কোভিড অ্যাসেসমেন্টের প্রয়োজন নেই, তারা ভালো হয়ে গেছে। জিপির তথ্য অনুযায়ী, জিপির কাছে একটা সার্ভে করা হয়েছিল ইউকে, সেই তথ্য অনুযায়ী 62 to 67% পেশেন্ট কমপ্লেন করছে যে তারা ভ্যারাইটির সমস্যায় ভুগছে। তার মানে কোভিড থেকে সেরে ওঠার পরেও 6 থেকে 12 সপ্তাহ পরেও প্রায় 65% ধরেন তারা পোস্ট কোভিড সিনড্রোমের সমস্যার কথা বলছে। এটা কিন্তু কনফার্মেটরি অ্যাসেসমেন্টে যায় নাই, কিন্তু কমপ্লেইন করছে। সো ওভারঅল যেটা বোঝা যায় যে মোটামুটি অর্ধেক পেশেন্ট কিন্তু পোস্ট কোভিড সিনড্রোমের ভ্যারাইটি সাইন সিমটম শো করতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অসুস্থতা মানেই পোস্ট কোভিড সিনড্রোম না, এটাকে একটা নির্দিষ্ট স্ক্রিনিং এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে কনফার্ম করতে হবে, কারণ এটা এখন একটা রিকগনাইজড ডিসঅর্ডার, এটার একটা নির্দিষ্ট চিকিৎসা রয়েছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। স্যার আরেকজন কোশ্চেন করেছিল যে কোভিড দ্বিতীয়বার হয় কতটুকু পার্সেন্টেজ থাকে এবং কত টাইম পর পর হতে পারে, এটা যদি একটু বলতেন। এটা তো খুবই কঠিন একটা কোশ্চেন, যে দ্বিতীয়বার ইনফেকশনের সম্ভাবনা কতবার হতে পারে, কত পার্সেন্ট হতে পারে এবং কতদিন পরে হতে পারে, তৃতীয়বার কি হবে না? সো আসলে দ্বিতীয়বার ইনফেকশনের কনফার্মেশনটা দরকার, প্রথমবার যে ইনফেকশন হয়েছিল কিনা সেই ইনফেকশনটা সঠিকভাবে সোয়াব টেস্টের মাধ্যমে, পিসিআর টেস্টের মাধ্যমে পরীক্ষা করে কনফার্ম করা হয়েছিল কিনা, তারপরে সে কি রিকভার করেছিল কিনা। আমরা এখনো জানি না কোভিড ক্রনিক কিনা। সো আমরা কিন্তু এখনো স্টাডির উপর রয়েছি, কোভিড কিন্তু ক্রনিক হয়ে থাকে কিনা, কোভিড ভাইরাসটা আমাদের লাংসে লেটেন্ট অবস্থায় থাকে কিনা এবং রিঅ্যাক্টিভেশন হয় কিনা। আমরা যে ইনফেকশনগুলো দেখছি, এটা কি সবসময় নতুন স্ট্রেন দিয়ে ইনফেকশন নাকি সেম স্ট্রেন দিয়ে ইনফেকশন কিনা, অথবা এটা কি অ্যাকচুয়ালি তার কোভিড কখনোই যায় নাই, তার মানে তার শরীরে সবসময় কোভিড ভাইরাসটা ছিল, কিন্তু সিমটমটা সে একবার রিলিভ হয়ে গেছে, আবার নতুন করে সিমটম শো করেছে, এমন হয়েছে কিনা, অথবা তার শরীরে, অথবা কোভিডটা ক্রনিক কিনা। এই জিনিসগুলা কিন্তু আমরা জানি না। আমরা যেটাকে বলি যে
পোস্ট কোভিড সিনড্রোমে যেটা বলা হয় যেটা হইতেছে যে তাকে কোভিড নেগেটিভ হতে হবে, কোভিড টেস্ট নেগেটিভ হতে হবে। তার মানে এটা ক্রনিক না এখন পর্যন্ত, তার মানে ভাইরাসটা শরীরে সবসময় কন্টিনিউয়াসলি থাকে না। একটা অপ্রকাশিত গবেষণা আমার কলিগের অপ্রকাশিত গবেষণায় দেখা গেছে বৃদ্ধ মানুষ যারা স্টেরয়েডের উপর থাকে তাদের শরীরে দীর্ঘদিন কোভিড ভাইরাসটা থাকে, তারা প্রায় 2 মাস পর্যন্ত তাদের নাকে কোভিড ভাইরাসটা পেয়েছে উইদাউট এনি সিমটম। যেহেতু সে স্টেরয়েডের উপর ছিল সম্ভবত তার কোভিড ভাইরাস করোনা ভাইরাসটা ক্লিয়ারেন্স হয়নি। তো তারা চেষ্টা করছে ডেটাটা পাবলিশ করার জন্য, সাবমিট করেছে। সো এটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তারা এটা করছে। সো যেটুকু আমি বললাম যে রিইনফেকশন এখন হচ্ছে, এটা আর অস্বীকার করার কোনো উপায় নেই। তবে রিইনফেকশন বলতে কিছু জিনিস আমাদেরকে সঠিকভাবে খেয়াল করতে হবে যে রিইনফেকশন যখন বলছি প্রথমবার ইনফেকশনটা কনফার্ম ছিল কিনা, এবং প্রথমবার ইনফেকশন হওয়ার পর বা সেকেন্ড টেস্টে তার নেগেটিভ হয়েছিল কিনা, এবং নেগেটিভ হওয়ার পরে সে আবার কতদিন পরে পজিটিভ হয়েছে। সাধারণত 3 মাসের ভেতরে কিন্তু ইনফেকশন হওয়ার আর কথা না, কারণ যতটুকু আমরা জানি যে যারা মডারেট টু সিভিয়ার কোভিডে ভোগে তাদের শরীরে কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণ অ্যান্টিবডি, নিউট্রালাইজিং ভাইরাল নিউট্রালাইজিং অ্যান্টিবডি থেকে যায়, সেটা ইমিউনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে বলা যায় যে সে অনেকটা প্রোটেক্টেড। সো 2-3 মাসের ভেতরে আমার মনে হয় না যে রিইনফেকশনের সম্ভাবনা আছে। পরবর্তীতে 6 মাস পর অথবা 3-4 মাস 6 মাস পর ইনফেকশন হতে পারে কিনা আমরা কিন্তু জানি যে হতে পারে। কিছু কিছু অকারেন্সে দেখা গেছে যে একটা নিউ স্ট্রেন দিয়ে ইনফেকশন হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যে মিউটেশনটা দেখা গেছে সেটা অত বড় পরিবর্তিত মিউটেশন না। তো যেটা বলা যাচ্ছে যে প্রথমে যদি কেউ অ্যাসিমটোমেটিক থাকে অথবা খুব মাইল্ড কোভিডে ভুগে তাদের রিইনফেকশনের চান্স বেশি রাদার দেন যারা খুব সিভিয়ার কোভিডে ভুগেছে তাদের থেকে। তার কারণ হচ্ছে একটা স্টাডিতে দেখা গিয়েছে কোভিড যত সিভিয়ার হয় বডিতে কনভালেসেন্ট প্লাজমা টেস্ট করে দেখা গেছে বডিতে তার ওই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তত বেশি থাকে। অ্যাসিমটোমেটিকের ক্ষেত্রে অনেক সময় ভাইরাসের টাইটার খুব কম থাকে। সো সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন, সেকেন্ড ইনফেকশন বেশি হতে পারে যাদের মাইল্ড এবং অ্যাসিমটোমেটিক ইনফেকশন ছিল। যাদের সিভিয়ার কোভিড হয়েছে আমি এখন পর্যন্ত জানি না কত পরিমাণ ইনফেকশন হচ্ছে, যতই আমি টুক শুনেছি আমার কলিগদের কাছ থেকে, ফ্রেন্ডের কাছ থেকে, তাদের বেশিরভাগই কোভিডে ভুগেছিল কিন্তু তাদের সিভিয়ারিটি ছিল না। সো তারাই আবার রিইনফেকশন হচ্ছে। অনেক সময় দেখা যায় যে রিইনফেকশনের সিভিয়ারিটি আবার বেড়ে যায়, অনেকটা ডেঙ্গুর মতো। সো সো আমার কাছে ওইরকম কোনো ইনফরমেশন নেই, কনফিডেন্ট ইনফরমেশন যে কত পার্সেন্ট রিইনফেকশন হয়। একটা জিনিস শুধু বলতে পারি 3 মাসের ভিতরে রিইনফেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটা কোশ্চেন করেছিল, কোভিডের যে লাংয়ে ড্যামেজ হয়ে থাকে তা হিল হতে কি পরিমাণ সময় লাগে, আর হিল হওয়ার জন্য কি করা উচিত যদি বলতেন স্যার। ফুসফুস হচ্ছে করোনা ভাইরাসের ইনফেকশনের একটা প্রাইমারি বা প্রাথমিক অর্গান, এবং ভাইরাসটা যেই জায়গাটা গিয়ে শেষ হয় শ্বাসের সাথে ঢুকে শ্বাসনালীর ভেতর দিয়ে সে গিয়ে শেষ হয় ঠিক অ্যালভিউলাইতে। আমরা জানি যে মিলিয়নস অ্যালভিউলাই থাকে, এবং এই অ্যালভিউলাই খুব ডেলিকেট একটা এন্ড অর্গান, মানে একদম শেষ একটা বায়ু প্রকোষ্ঠী। আপনারা তো জানেন যারা মেডিকেল স্টুডেন্ট। সো ওই বায়ু প্রকোষ্ঠী বা অ্যালভিউলাইতে 2 ধরনের সেল থাকে, তার ভিতরে টাইপ 1 নিউমোসাইট এবং টাইপ 2 নিউমোসাইট। টাইপ 1 নিউমোসাইট খুবই থিন, একদম পাতলা, কারণ ওই পাতলা না হলে তো আপনার গ্যাস এক্সচেঞ্জ হতে পারবে না। এবং এই অ্যালভিউলার পাশ দিয়ে থাকে মাইক্রোভাস্কুলেচার বা যেটাকে আমরা বলি অ্যালভিউলার ক্যাপিলারি। সো ওই ক্যাপিলারিও খুব ডেলিকেট একটা থিন অর্গান, শুধুমাত্র একটা এন্ডোথেলিয়াল সেল লেয়ারে বা ব্লাড ভেসেলের সেল লেয়ার দিয়ে তৈরি। সো বোঝা যাচ্ছে যে এই অ্যালভিউলাই এরিয়াটা খুবই খুবই সংবেদনশীল। এটা প্রোটেক্টেড হয় ব্রঙ্কিয়া, একদম প্রথম থেকে একদম আমাদের যে ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, এখানে অনেক মেকানিজম আছে। এই ভাইরাসটাকে তারা ক্যাপচার করে আবার স্পুটামের মাধ্যমে বের করে ফেলে দেয়, অথবা আমাদের ইনেট যে ইমিউনিটি সেটা ওই ভাইরাসটাকে নষ্ট করে ফেলে। এভাবে অনেক প্রোটেকশন আছে, অনেক প্রোটিন আছে, যেমন
আমি একটা BPIFA1 প্রোটিন, এটা নিয়ে আমি গবেষণা করেছিলাম যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই প্রোটিনটা অ্যাকচুয়ালি কিভাবে ভাইরাসটাকে নিউট্রাল করে বা ভাইরাসটাকে কোষের ভিতরে ঢুকতে বাধা প্রদান করে। মিউকাস যেটা, মিউকাসের ভিতরে প্রায় 50-60টা প্রোটিন থাকে, এটাকে বলা হয় ইনেট ইমিউন প্রোটিন, এরা ভাইরাসটাকে নিউট্রাল করে। এত কিছু পার করে ভাইরাসটা যখন অ্যালভিউলাতে গিয়ে জায়গা করে, ওই অ্যালভিউলাসের কোনো আর তেমন প্রোটেকশন ভূমিকা থাকে না, কারণ তার উপরের যে জেনারেশন গুলো ছিল, ব্রঙ্কিয়াল ট্রি যে জেনারেশন, সেখানেই ভাইরাসটা নিউট্রাল হওয়ার কথা ছিল। যেহেতু ওটা সবকিছু অতিক্রম করে অ্যালভিউলাসে জায়গা নেয় এবং অ্যালভিউলাসে খুব সহজেই সে টাইপ 1 এবং টাইপ 2 সেলকে ইনফেকশন করে ফেলে। এখন যত বেশি ইনফেকশন করবে নিউমোনিয়ার সাইন আমরা তত বেশি দেখব, বা রেডিওলজিক্যাল ফাইন্ডিং আমরা তত বেশি দেখব। সো আমরা যখন অ্যাজ এ ডক্টর, আমরা যখন একজন পেশেন্ট আসে, তার একটা রুটিন টেস্ট আমরা দেই এক্সরেতে প্যাচি হ্যাজিনেস থাকে বা ওপাসিটি থাকে, যখন আমরা দেখি তখন অতটা ক্লিয়ার না হলেও যখন আমরা HRCT করি তখন কিন্তু আমরা ক্লিয়ার ওপাসিটি দেখি। সাবপ্লুরাল ওপাসিটি হতে পারে, অথবা ফোকাল নিউমোনিয়া এটা হতে পারে, যেটা যেটা একটা নির্দিষ্ট লোবের ভিতরে থাকতে পারে, অথবা মাল্টিপল লোবে থাকতে পারে, অথবা বোথ সাইড লাংসে ছড়িয়ে পড়তে পারে। অনেক সিভিয়ার কেসে 80% লাং কিন্তু এফেক্টেড হতে পারে। যে এই প্যাচি ওপাসিটি বা ওপাসিটি ফোকাল যে ওপাসিটি গুলা, গ্রাউন্ড গ্লাস ওপাসিটিটা আমরা দেখি, সেটা কিন্তু হয় ওই যে অ্যালভিউলার ভিতরে বাতাস থাকার কথা ছিল, সেই বাতাসের পরিবর্তে ওইখানে ফ্লুইড জমা হয়, যেটাকে আমরা বলি পালমোনারি ইডিমা। সো এই পালমোনারি ইডিমা একটা সাইন যে ইনফেকশন অ্যাক্টিভ স্টেজে আছে এবং পুরা অ্যালভিউলাসের ভিতরে গ্যাস না থেকে তরল ফ্লুইড জমে গেছে, এবং এই ফ্লুইডটা যখন বেশি জমে যায় তখন ওর ভিতরে আসলে এক্সিডেশন হয়। তার মানে শুধুমাত্র ফ্লুইড না, ওর ভিতরে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এগুলো চলে আসে, লিম্ফোসাইট পর্যন্ত এখন চলে আসে। এগুলো এসে ওইখানে প্রচুর পরিমাণে ইনফ্লামেটরি সাইটোকাইনস রিলিজ করে, যেগুলো অ্যাকচুয়ালি লাংসটাকে আরো বেশি ড্যামেজ করে। যতটুকু না ভাইরাস ড্যামেজ করেছিল তার চেয়ে বেশি এখন ড্যামেজ করে যে এই যে ইনফ্লামেটরি সেলগুলো আসছে তারা। দ্যাট মিনস তারা যে গুলি ছোড়ে ভাইরাসকে মারার জন্য, কিন্তু এত বেশি সৈন্যদল চলে আসে তা এলো পাথারি গুলি ছোড়া শুরু করে, তার মানে সাইটোকাইনটা শুরু করে। এটা এক ধরনের ইনফ্লামেটরি প্রোটিন, এন্টি ইনফ্লামেটরি প্রোটিন এবং ইনফ্লামেটরি প্রোটিন, এগুলো এসে এত বেশি পরিমাণে জমা হয় যে অ্যাকচুয়ালি লাংসের আরো বেশি ক্ষতি হয়ে যায়। এবং শুধু লাংসের ক্ষতি না, সে ব্লাড ভেসেলেরও ক্ষতি করে। এই সব কিছু মিলিয়ে যে আমরা ওপাসিটিটা দেখি, এটা যত বেশি ইনফ্লামেশন তত বেশি, নিউমোনিয়া তত বেশি, ইনফেকশন তত বেশি। আমি ইনফ্লামেশনের এখন কথা বলছি, তার মানে ARDSটাও ডেভেলপ করতে পারে। এটা শুধু ভাইরাস নিজে দায়ী তা না, এটা ভাইরাসকে ধ্বংসের জন্য আমাদের বডিও অনেকটা দায়ী। এটা আবার অটো ইমিউনিটি না, এটা এটা ভুল করা যাবে না, এটা কিন্তু অটো ইমিউনিটি না, এটা হইতেছে একটা মিসফায়ারিং। তার মানে এলোপাথারি গুলিতে লাংসের ভীষণ পরিমাণে ক্ষতি হয়। এই ক্ষতি হওয়ার পরে একজন পেশেন্ট দেখা গেছে যে মাইল্ড টু মডারেট কোভিডে ভুগছে, তার 40% লাংসে এই ধরনের ওপাসিটি হয়েছে, এ ধরনের পালমোনারি ইডিমা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের লাংসে যে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এগুলো এই যে যে এক্সুডেশনটা হয়েছিল সেটাকে সে, বিশেষ করে ম্যাক্রোফেজ, এগুলো খেয়ে পরিষ্কার করে ফেলে। নিউট্রোফিল গুলো এই যে ডেব্রিস এবং অন্যান্য যে ক্ষতিকর অবস্থাগুলো হয়েছিল সেটা ক্লিয়ার আপ করে ফেলে, এবং দেখা যায় যে 3 সপ্তাহ পর লাংস আস্তে আস্তে ক্লিন হওয়া শুরু হচ্ছে। ক্লিন হওয়া শুরু হচ্ছে মানে যে ফ্লুইডটা জমা হয়েছিল অ্যালভুলাসে সেটা আবার রিঅ্যাবজর্পশন হয়, যে মৃত কোষগুলো ছিল সেগুলো এনগালফ হয়ে যায় ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল দিয়ে। শুধুমাত্র ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল যে করে তা না, টাইপ 2 নিউমোসাইটের কথা বললাম, সেও মৃত কোষকে খেতে পারে। সো এইভাবে পুরা অ্যালভিউলাইটা, এই যে ধ্বংসপ্রাপ্ত হওয়া ফুসফুসের বিভিন্ন রকমের ছোট ছোট ভাঙাচোরা অংশ, এটা সে ক্লিয়ার আপ করে ফেলে। ক্লিয়ার আপ করে ফেলার পরে আপনি যখন বললেন যে আসলে কতদিন পরে সুস্থ হবে, এই যে 21 দিন পর যখন তার লাংসটা পরিষ্কার হতে শুরু করে, তার মানে তার লাংসের জায়গাটা ক্লিন আপ হয়ে গেছে, এখন নতুন সেল তৈরি হওয়া শুরু করে। আমি যেটা বললাম যে টাইপ 2 নিউমোসাইট এটা কিন্তু প্রোজেনিটর সেল, অনেকটা স্টেম সেল, সে প্রচুর পরিমাণে টাইপ 2 এবং টাইপ 1 নিউমোসাইট তৈরি করে, এবং তারা আস্তে আস্তে ওই অ্যালভিউলেটাকে আবার নতুন করে ক্রিয়েট করা শুরু করে। এটাকে বলা হয় রিজেনারেশন। এটা অনেকটা নির্ভর করে বয়সের সাথে, বৃদ্ধ মানুষের রিজেনারেশন কম, ইয়াং মানুষের রিজেনারেশন বেশি। এই কারণে কিন্তু ইয়াংরা রিকভার করে বেশি, বৃদ্ধরা না। তার কারণ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের ভেতরে যদি এই ক্লিন আপ না হতে পারে, এই রিজেনারেশন প্রসেসটা স্টার্ট না হতে পারে, আরেকটি প্রসেস স্টার্ট হয় যেটাকে আমরা বলি ফাইব্রোপ্রলিফারেটিভ
অ্যাক্টিভিটি বা ফাইব্রোসিস। যখন ধরেন 3 সপ্তাহের ভেতরে যদি লাং ক্লিয়ার না হতে পারে, সেক্ষেত্রে কি হয়, রিজেনারেশন যে স্টেপটা সেটা আর অ্যাক্টিভেট হতে পারে না। না হয়ে যেটা হয় সেটা হিলিং শুরু হয়ে যায় বাই ফাইব্রোসিস, যেটাকে বলা হয় হিলিং বাই ফাইব্রোসিস। আপনারা ডাক্তার যারা তারা জানেন যে 2 ধরনের হিলিং হয়, হিলিং বাই রিজেনারেশন, হিলিং বাই ফাইব্রোসিস। সো লাংসের ভিতরে তখন হিলিং বাই ফাইব্রোসিস হয়। সো সেক্ষেত্রে বৃদ্ধদের ক্ষেত্রে যেহেতু রিজেনারেশন ক্যাপাসিটি কম, যেহেতু স্টেম সেলগুলো বুড়ো হয়ে গেছে, সেহেতু আর সে নতুন করে ওই জায়গাটা পরিপূর্ণ করতে পারে না, ক্ষতিগ্রস্ত লাংস। সেক্ষেত্রে কি হয়, বুড়োদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে ফাইব্রোসিসের সংখ্যাটা বেশি। কিন্তু ইয়াংদের ক্ষেত্রে যেহেতু তাদের টাইপ 2 নিউমোসাইটগুলো সতেজ থাকে, সে রিজেনারেশন করতে পারে ভেরি কুইকলি। সো 3 সপ্তাহ পর আউটকাম বেস হয় বয়সের উপরে। ইয়াং বয়স রিজেনারেশন, বৃদ্ধ বয়স ফাইব্রোসিস। এটা ব্যতিক্রম যে হয় না তা না, খুব বেশি সিভিয়ার হয়ে গেলে তো ফাইব্রোসিস হতেই পারে, পার্শিয়াল ফাইব্রোসিস, পার্শিয়াল রিজেনারেশন এরকম হতে পারে। এটা হচ্ছে যে আপনার লাংসে যে ড্যামেজ। তো আমি যেটা বললাম এটা আর বেসিস কি, এটার বেসিস হচ্ছে অটোপসি রিপোর্ট। সো যারা মারা গেছে কোভিডে, সিভিয়ার কোভিডে ভুগে মারা গেছে, তাদের লাংসের উপর অটোপসি করা হয়েছে, লাংস নিয়ে। তার মানে কোভিডে মারা গিয়েছিল যে পেশেন্টদের উপরে আপনার এই অটোপসিটা করা হয়েছে, তারা মারা গেছিল সম্ভবত 3 সপ্তাহের ভিতরে, কোভিড থেকে ভোগার 3-4 সপ্তাহের ভেতরে। সো মারা যাওয়ার পরে তাদের ফুসফুস নিয়ে অটোপসি করে দেখা গেছে যে ফুসফুসের এই যে বললাম টাইপ 1 টাইপ 2 সেলগুলোর ভিতরে ভাইরাস ভরা, হায়ালিন মেমব্রেন চেঞ্জ, যেটাকে বলা হায়ালিন মেমব্রেন চেঞ্জ আসছে। আরো যেটা তারা দেখেছে, প্রচুর পরিমাণে অ্যালভিউলার ড্যামেজ, এবং তার সাথে যেটা দেখেছে যে ফাইব্রো প্রলিফারেটিভ চেঞ্জেস। তারা ফাইব্রোসিস, এস্টাবলিশ ফাইব্রোসিস দেখেনি, কিন্তু তারা যেটা দেখেছে সেটাকে বলা হয় ফাইব্রো প্রলিফারেটিভ চেঞ্জেস। এটা হইতেছে আপনার বার্থ প্লেস অথবা ইনিশিয়েশন অফ ফাইব্রোসিস। তার মানে আপনি যদি ফাইব্রো প্রলিফারেটিভ চেঞ্জটাকে কন্টিনিউ রাখেন, এটা এন্ড হবে ফাইব্রোসিস হয়ে। সো ওটার থেকে কনক্লুশনে তারা এসেছিল যে যেহেতু আমরা ফাইব্রোসিস দেখিনি, কারণ হচ্ছে 3 সপ্তাহের ভিতরে রোগী মারা গেছে, ফাইব্রোসিস হইতে সাধারণত কয়েক মাস সময় লাগে। ধারণা করা হচ্ছে যে ওই পেশেন্টগুলো বেঁচে থাকলে হয়তো অনেকেই লাং ফাইব্রোসিসে ভুগতে পারত। জি, ধন্যবাদ স্যার। একটা বড় প্রবলেম এখন পোস্ট কোভিড ফাইব্রোসিস বা লাং ফাইব্রোসিস। সো সেটা একটা বড় সমস্যা। সো এটাই হচ্ছে আপনার লাংসের ক্ষতি এবং পরবর্তীতে ফাইব্রোসিস। ধন্যবাদ। জি স্যার, পোস্ট কোভিড সিনড্রোমের ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করার আর কোনো টেস্ট বা কিছু নাকি শুধু এক্সরে দিয়ে হয়ে যায়, বা স্ক্রিনিং এর প্রসেসগুলো যদি বলতেন স্যার। এটা আসলে একটা গুড কোশ্চেন। পোস্ট কোভিড সিনড্রোম এখন যেহেতু একটা স্পেশালাইজড কন্ডিশন, সেহেতু এটা নিয়ে যারা ডিল করবে ডাক্তারদেরকে একটা প্রাইমারি ট্রেনিং নিয়ে নিতে হবে যে অ্যাকচুয়ালি এটা কিভাবে পোস্ট কোভিড সিনড্রোমটাকে অ্যাসেস করা হয়, স্ক্রিন করা হয়, এবং এটাকে কিভাবে কনফার্ম করা হয়। এর একটা অ্যালগোরিদম রয়েছে, এর একটা নির্দিষ্ট টাইমিং রয়েছে, এবং এর জন্য দরকার মাল্টিডিসিপ্লিনারি টিম, এবং একটা দরকার পোস্ট কোভিড সিনড্রোমের একটা ক্লিনিক, যেখানে ডাক্তাররা শুধুমাত্র পোস্ট কোভিড সিনড্রোম নিয়েই ডিল করে। এটা আমি এনএইচএস গাইডলাইনের আলোকে দুই একটা কথা বলি। আপনি যেহেতু বললেন যে এক্সরে ইজ দ্য ফার্স্ট থিং। সো এটা কিভাবে শুরু হয়, যখন একজন মানুষ, আমি খুব শর্ট করে বলি, একজন মানুষ যখন বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে, সে যদি 6 থেকে 12 সপ্তাহে সে সমস্যার কথা বলে, তাহলে জিপি বা একজন জেনারেল প্র্যাকটিশনার তার অ্যাসেসমেন্ট করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, যে পেশেন্ট সিভিয়ার কোভিডে ভুগেছে এবং সিভিয়ার কোভিডে ভোগার পরে রিলিজ করা হয়েছে, রিলিজ করার ভিতরে আবার 2টা গ্রুপ থাকবে। একটা গ্রুপ হচ্ছে যারা রিলিজ করেছে তখন রিলিজের সময় তার কোনো আর কোভিডের সিমটম নেই, আরেকটা গ্রুপ হচ্ছে রিলিজ করার সময় তার কোভিডের সিমটম রয়েছে। এই 2 গ্রুপকেই 6 সপ্তাহ পরে রিভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট করতে হবে। এই অ্যাসেসমেন্টের জন্য যেই গ্রুপটা সিমটম ছাড়া রিলিজ করা হয়েছিল তাকে অ্যাসেস করে নর্মাল জেনারেল প্র্যাকটিশনার, কিন্তু যে গ্রুপ সিভিয়ার কোভিড থেকে মুক্ত হওয়ার পরে সিমটম নিয়ে রিলিজড হয়েছে তাকে অ্যাসেস করবে আইসিইউ আউটডোর, তারা অ্যাসেস করবে ওই পেশেন্টকে। সো বোঝা যাচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট কোভিড সিনড্রোমটাকে অ্যাসেসমেন্ট করা হবে। তো অ্যাসেসমেন্টের ভিতরে প্রাইমারি যে জিনিসগুলা, যখন একজন রোগী 6 সপ্তাহ পর
স্টিল সিমটমের কথা বলে, সিমটমগুলো আমি সহজে বলি, যেমন শ্বাসকষ্ট, ব্রেথলেসনেস, মাইল্ড মডারেট কফ, পারসিস্টেন্ট ফিভার, প্যালপিটেশন, তারপর হতে পারে তার ইনসোমনিয়া, নাইটমেয়ার, তারপর হতে পারে তার অ্যানোসমিয়া, ঘ্রাণ শক্তি ফিরে আসে নাই, মাইলজিয়া, প্রচন্ড মাসেল পেইন, কোনো এক্সপ্লানেশন নাই, প্রচন্ড মাসেল পেইন, তারপরে মাসেল উইকনেস, কোনো কারণেই মাসেল উইকনেস। আরেকটা হতে পারে এক্সট্রিম ফ্যাটিগ, শুধু ফ্যাটিগ না, এক্সট্রিম ফ্যাটিগ, সে মানে সে কাজ করতেই যাইতে পারছে না, ব্যাক সে কাজে রিটার্ন করতে পারছে না। আরেকটা হচ্ছে যে প্যালপিটেশনের কথা বললাম, এটাও গুরুত্বপূর্ণ। ওয়েট লস, একজন মানুষ যদি 3 কেজি মানে ইনফেকশনের সময় তার যে ওজন ছিল তার চেয়ে যদি সে 3 কেজি ওয়েট লস করে, সেটাও কিন্তু পোস্ট কোভিড সিনড্রোমের একটা অ্যালার্মিং সাইন, যে ক্ষেত্রে তার অ্যাসেসমেন্ট প্রয়োজন। সো মোদ্দা কথা হচ্ছে এই কয়েকটি সিমটম যখন সে বলবে ডাক্তারের কাছে, তখন তাকে ডাক্তার সাজেস্ট করবে যে ইউ নিড এ পোস্ট কোভিড সিনড্রোম। সো আমরা যদি পোস্ট কোভিড সিনড্রোমের দিকে যাই, এটাকে আমরা ইয়েস নোতে ভাগ করি। এই যে সিমটম বললাম, পজিটিভ সিমটম গুলা, যদি তার কোনো পজিটিভ সিমটমে সে বলে ইয়েস, any of it after 6 weeks from recovery of from the initiate, এখন এই টাইমিংটা বলি, যখন একজন মানুষ কোভিডে ভোগা শুরু করে তার থেকে 6 সপ্তাহ, রিকভার থেকে না। ওকে, সো এই 6 সপ্তাহ পরে যখন সে তার এই সিমটম গুলোর অ্যান্সার ইয়েস বলবে, তখনই তাকে এক্সরে করতে হবে। এক্সরে করার পরে যদি দেখা যায় যে তার ফুসফুস ক্লিয়ার, তাকে সরাসরি মাল্টিডিসিপ্লিনারি যে টিম, কয়েকজন ডাক্তার নিয়ে, আমি বলবো মাল্টিডিসিপ্লিনারি কারা, সো মাল্টিডিসিপ্লিনারি টিম কাছে রেফার করা হবে স্ক্রিনিং এ। তারপরে যদি তার রেডিওলজিক্যাল ফাইন্ডিং আসে এক্সরেতে, তাকে সিটি স্ক্যানে পাঠাতে হবে, HRCT অফ চেস্ট। ওখান থেকে ওই রিপোর্টটাকে নিয়ে সে যাবে মাল্টিডিসিপ্লিনারি টিমের কাছে। এটা হচ্ছে যারা তাদের কোশ্চেনিয়ারে যারা বলবে যে তাদের এই যে এনি ওয়ান অফ দ্য সিমটম পারসিস্ট করছে অথবা দেখা দিয়েছে। যদি কোভিড থেকে সেরে ওঠার পর কাউকে আপনি অ্যাসেস করতে যান এবং সে যদি বলে তার সিমটম নাই, এবং তাকে একটা এক্সরে যদি আপনি করেন, এক্সরেতে যদি দেখা যায় যে তার এক্সরে ক্লিয়ার, তাকে ডিসচার্জ করে দিবেন, সে ইজ ফাইন। যদি সে বলে যে তার সিমটম নাই কিন্তু এক্সরেতে অ্যাবনরমালিটিস আছে, তাকে সিটি স্ক্যানে পাঠাতে হবে এবং পরবর্তীতে মাল্টিডিসিপ্লিনারি টিমের কাছে পাঠাতে হবে। এখন এই মাল্টিডিসিপ্লিনারি টিম ডিসিশন নিবে যে কোন লাইনে তাকে পোস্ট কোভিড সিনড্রোমের ট্রিটমেন্ট দেওয়া হবে। কেন এটা বলা হচ্ছে? তার কারণ হচ্ছে যে কোভিডটা একটা combined disease but it can affect multiple organ or a single organ. তার মানে যদি দেখা যায় যে তার মেন প্রবলেম ফুসফুস, তাকে একজন চেস্ট স্পেশালিস্টের কাছে পাঠানো হবে ফার্দার অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন, পরবর্তীতে ট্রিটমেন্টের জন্য। যদি তার হার্টের প্রবলেম থাকে, ইসিজি ফাইন্ডিং অ্যাবনরমালিটিস আসছে, তার ক্লিনিক্যাল সাইন সিমটমে পালপিটেশন এবং অন্যান্য প্রবলেম, অথবা কার্ডিওমায়োপ্যাথিক লাইক সিনড্রোম, তার কিন্তু এমআরআই করাইতে হবে, তাকে তখন পাঠাতে হবে একজন কার্ডিওলজিস্টের কাছে। যদি তার আরো যেটা সমস্যা, যেমন ধরেন নিউরোলজিক্যাল প্রবলেমের ভিতরে সে যদি যায়, সেক্ষেত্রে তাকে পাঠাতে হবে একজন নিউরোলজিস্টের কাছে। সে যদি দেখা যায় যে তার কোনো অর্গানিক ফাইন্ডিংস নাই, তাকে ইগনোর করা যাবে না, সে শুধু বলছে তার সাইকোসিস প্রবলেম, তার মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি, তারপরে যেটা বলা হইতেছে যে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার সিনড্রোম, এসবের ক্ষেত্রে তখন তাকে পাঠাতে হবে একজন সাইকোথেরাপিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যে একজন মানুষের অর্গানিক লিশন তেমন নাই কিন্তু তার শ্বাসকষ্ট কিংবা অন্যান্য প্রবলেম আছে, একজন ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করতে হবে, যাতে করে তার রেসপিরেটরি এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ তাকে করিয়ে তাকে সুস্থ করে তোলা হয়। তার মানে এটা হচ্ছে যে স্ক্রিনিং টেকনিক, এটা এত সহজ না, এটা একটা গাইডলাইন ফলো করে এগোতে হবে স্টেপ বাই স্টেপ। টাইমিং ইম্পর্টেন্ট, মাল্টিডিসিপ্লিনারি টিম মাস্ট বি দেয়ার। ক্লিনিক, তার মানে যে অ্যাসেসমেন্ট ক্লিনিক শুড বি ইন এ সিঙ্গেল পয়েন্ট, তার মানে প্রতিটা জেলা শহরে একটা পোস্ট কোভিড সিনড্রোম অ্যাসেসমেন্ট সেন্টার থাকতে হবে, একটা হসপিটালের একটা জায়গায় 2-3 জন ডাক্তার বসে তার কথা শুনে, অথবা ভার্চুয়াল মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তার সমস্যাগুলো শুনে তাকে বুঝবে যে তার আসলে কি দরকার।
তার যদি এক্সরে একটা এক্সরে সবারই করতে হচ্ছে দেখা যাচ্ছে, এক্সরেতে প্রবলেম যদি না হয় তাকে অ্যাকচুয়ালি রিলিজ করে দেওয়া হয় যদি তার সিমটম না থাকে। সিমটম থাকলে ওই অনুযায়ী তাকে রেফার করা হয়। সো এইভাবেই চিকিৎসা সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটেও প্রতিটা ডিস্ট্রিক্ট হসপিটালে একটা করে পোস্ট কোভিড সিনড্রোম অ্যাসেসমেন্ট সেন্টার আমার মনে হয় এখন খুবই জরুরি। কারণ আমি যতগুলো আমার ফ্রেন্ড এবং কলিগদের কাছে শুনেছি, অনেকেই কিন্তু অ্যাকচুয়ালি তাদের মাথা ব্যথা, ঘুম হয় না, ক্রনিক ফ্যাটিগ, এই ধরনের সমস্যার কথা বলছে। এবং এই জিনিসটা এখন অ্যাকচুয়ালি সিরিয়াসলি নিতে হবে এটা এখন, এবং এটা গভর্নমেন্ট পর্যায় থেকেও নেওয়া যেতে পারে, জাস্ট সিম্পল একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে। সো এটাই হচ্ছে একটা অ্যাসেসমেন্টের ওভারঅল ধারণা। কিন্তু যারা মেডিকেল স্টুডেন্ট এখানে আছেন, আমি তাদেরকে সাজেস্ট করব তারা যেন NHS এর গাইডলাইনটা দেখেন খুব সুন্দর করে, কিন্তু খুব সুন্দর করে তারা কিন্তু এই অ্যাসেসমেন্টটা করেছে, এবং কিভাবে আসলে রোগীদেরকে অ্যাসিওর করা যায় এবং পিন পয়েন্টলি আইডেন্টিফাই করা যায় কোন অর্গানটা এফেক্টেড। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন করেছিল যে পোস্ট কোভিড এর মধ্যে হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া, পুয়ার অ্যাফোর্ড টলারেন্স বা ব্রিথিং প্রবলেম, হচ্ছে রেস্টলেসনেস, মাস্ক ওয়ার করলে মাস্ক ইউজের সময়, এইসব কতদিন পর্যন্ত পারসিস্ট করতে পারে সিমটমগুলো? অ্যাজ এ অ্যাকর্ডিং টু ডেফিনেশন, যদি আমরা এটাকে পোস্ট কোভিড সিনড্রোম বলি, এটাকে অবশ্যই পারসিস্ট করতে হবে 12 উইকস, 3 মাস। এটা যদি পারসিস্ট করে, ডেফিনেটলি হি অর শি is having post covid syndrome, and they need he or she needs treatment. কিন্তু যদি 6 সপ্তাহ পর্যন্ত অথবা তার পরবর্তীতে যদি তার সিমটম, কোভিড সিমটম এক্সিস্টিং থাকে, তাহলে এটা অ্যালার্মিং সাইন। তার মানে তাকে চিন্তা ভাবনা করতে হবে অ্যাসেসমেন্টের জন্য। একজন মানুষ পূর্ণ সুস্থ হয়ে গেছে, কিন্তু 6 সপ্তাহ পরে হঠাৎ তার কোভিড অ্যাসোসিয়েটেড সিমটম দেখা দিয়েছে, যেটা এক্সপ্লেন করা যায় না অন্য কোনো অসুখ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু তার এই ধরনের কোভিড, যেটাকে বলা হয় পোস্ট কোভিড সিনড্রোম এর অ্যাসেসমেন্ট জরুরি। যারা আপনি যেহেতু বললেন যে মাস্ক পরে আছে, অথবা এক্সারশনাল ব্রেথলেসনেস, যেটা কাজ করতে গেলে হাঁপিয়ে যায়, অথবা বুক ধরপড়নি যেটা বলে প্যালপিটেশন, আমি এটা কিন্তু বলছি এখন কিন্তু সায়েন্টিফিক বেসিস আছে কেন বুক ধরপড়নি হয়। বুক ধরপড়নির কারণ হচ্ছে কার্ডিওমায়োসাইট ইনফেক্টেড যখন হয়, ফোকাল ইনফেকশনের কারণে কি হয়, যেটাকে বলা হয় যে কন্ডাকশন লিকিং হয়। তার মানে অ্যাবনর্মাল হার্ট বিট সে ফিল করবে। এসব যখন হবে, অ্যাকচুয়ালি তাকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে টু টু স্টপ ফার্দার কমপ্লিকেশন। যেমন কারো যদি শ্বাসকষ্ট হয়, পারসিস থাকে, ব্রেথলেসনেস থাকে, তার যদি সিটি স্ক্যান করা হয়, যদি ফাইব্রোসিসের লক্ষণ দেখা যায়, তার কিন্তু ইমিডিয়েটলি চিকিৎসা করতে হবে। যার নিউরোলজিক্যাল মায়োপ্যাথি, যেটাকে বলা হয় এনসেফালোমায়োপ্যাথি, এনসেফালোমায়ালাইটিস, এই ধরনের সমস্যা, এনসেফালোমায়ালাইটিস ইজ অ্যান ইনফ্লামেটরি কন্ডিশন। যত বেশি এটা থাকবে, তত বেশি ক্ষতি হবে মায়োলিন শীথের। যত বেশি মায়োলিন শীথের ক্ষতি হবে, আপনার ক্ষতির সম্ভাবনা অথবা রিকভারির হার অনেক কমে যাবে। সো যখনই এই সমস্যা হবে, ডাক্তারের কাছে গিয়ে যাবেন, নিউরোলজিস্টের কাছে, নিউরোলজিস্ট অ্যাসেস করে দেখবে যে এটা আসলে অ্যাডেম কিনা, যেটাকে বলা হয় acute disseminated encephalomyelitis, এটা কিনা, এটা কিন্তু কমন, এটা হয়েছে কিনা, তাহলে কিন্তু সে ওষুধ দিয়ে এটাকে অ্যাটলিস্ট প্রশমনের চেষ্টা করবে। স্ট্রোক, যে মাইক্রো স্ট্রোক হয়, এটা হয়েছে কিনা চেষ্টা করবে। হার্টের সমস্যার, এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। 6 সপ্তাহ পর্যন্ত অথবা তারপরের থেকে যারা ক্রনিক্যালি এই ধরনের সমস্যায় ভুগছে অথবা নতুন সমস্যায় রাইজ করেছে, তারা যেন অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে, নিজে ওষুধ সেবন না করে। এটা এখন একটা অসুখের আওতায় পড়ে। এটাই আমি বলতে পারবো, মানে অত স্পেসিফিক না হলেও এইটুকু বলা যাবে তাদের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে হচ্ছে রিইনফেকশন আর হচ্ছে পোস্ট কোভিড যেটা সিনড্রোম, দুইটাকে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা পসিবল অর ডিফারেন্সিয়েট করা যায় কিনা স্যার? Reinfection must have a initial confirmation of viral infection plus a second time confirmation of viral infection, and it should be at least 1 month apart, অথবা যেদিন থেকে তার কোভিড নেগেটিভ আসছে, তারপরে আবার যদি পজিটিভ আসছে,
অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট তাকে 2-3 সপ্তাহ ওয়েট করতে হবে সেকেন্ড পজিটিভ পাওয়ার জন্য। এটাকে বলা হয় রিইনফেকশন। আর পোস্ট কোভিড সিনড্রোমটা হচ্ছে খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশন। পোস্ট কোভিড সিনড্রোম একজন, আপনি যেটা বললেন যে একবার কোভিড হয়েছে, সে কোভিডের সাইন সিমটম শো করেছে, সেকেন্ড টাইমে ইনফেকশন হয়ে সে কোভিডের সাইন সিমটম শো করেছে, ইজ ইট এ পোস্ট কোভিড সিনড্রোম? দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড কোশ্চেন। কারণ এটা যদি আপনি ঠিকমতো ট্র্যাক না করতে পারেন, এটা বোঝা খুবই কঠিন হবে। যেটা এখন ডেফিনেশন অনুযায়ী বলা হয় যে একজন মানুষ যখন কোভিড থেকে সুস্থ হয়ে গেছে এবং 6 সপ্তাহ বা তার পরবর্তীতে নতুন করে সিমটম অথবা কন্টিনিউয়েশন অফ দিস সিমটম, সেটাই পোস্ট কোভিড সিনড্রোম। এটা কিন্তু আপনার এই যে ইনফেকশনের সাথে একটা ওরকম জড়িত না। অনেক জায়গায় কিন্তু ইউকেতে বিশেষ করে যখন কোভিড থেকে কেউ সুস্থ হয়ে যায়, তারা সোয়াব টেস্ট করে নেগেটিভ কনফার্মেশন করতে হয় না। তার কি ইনফেকশন রয়ে গেছিল কিনা এটা কিন্তু আমরা জানি না। সো পরবর্তীতে যে যখন সে পোস্ট কোভিড সিনড্রোম দেখা দিচ্ছে, সেটা কি আবার ওই ভাইরাস দিয়ে আবারও ইনফেকশনের কারণে যেটা রয়েই গেছিল সেটার থেকেই হচ্ছে, নাকি নতুন করে আবার ভাইরাল ইনফেকশন হচ্ছে সেটার থেকে হচ্ছে, এটা জানা যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি করেছেন যে পোস্ট কোভিড সিনড্রোমের জন্য কোভিড টেস্ট প্রয়োজন কিনা। কোথাও এই গাইডলাইন নাই যে পোস্ট কোভিড সিনড্রোম কনফার্মেশনের জন্য তার আবার কোভিড টেস্ট করা হয় কিনা। কিন্তু দেখা যাচ্ছে যে যখন সে নতুন সাইন সিমটম শো করে, তাকে আবারও আসলে নেজাল টেস্ট করা হয়। যদি নেজাল টেস্টে নেগেটিভ আসে, তখনই আমরা পোস্ট কোভিড সিনড্রোম বা লং কোভিডের দিকে যাব। যদি আবার পজিটিভ আসে, আমরা ওটাকে রিইনফেকশনের দিকে যাব। এটাই এখনকার দৃষ্টিতে বলা যায়। তো আমি সহজ করে বলি, যখন একজন মানুষ ইনফেকশন হয়ে কোভিড থেকে সুস্থ হয়ে গেছে, আবার নতুন করে ইনফেকশন হয়েছে বা সে ভাবছে যে তার আবার সিমটম দেখা দিয়েছে, তাকে যখন টেস্ট করা হবে, যদি ওটা নেগেটিভ আসে, আমরা ওটাকে লং কোভিড অথবা পোস্ট কোভিড হিসেবে নিতে পারি। কিন্তু যখন তার টেস্ট করে আবার নেগেটিভ পজিটিভ আসবে সেকেন্ড টাইমে, আমরা ওটাকে আর পোস্ট কোভিড সিনড্রোম বলবো না, আমরা ওটাকে বলবো রিইনফেকশন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আরেকজন জানতে চেয়েছিল যে স্ক্রিনিং এর জন্য, মানে পোস্ট কোভিড স্ক্রিনিং এর জন্য কোনো টেস্ট করা হয় না, করা হয় কিনা, করলে সেটা কতদিন পরে করতে হয়? পোস্ট কোভিড স্ক্রিনের জন্য আমি তো বললাম যে এটা একটা গাইডলাইন আছে, এটা একটা অ্যালগোরিদম আছে যে আপনি প্রথমে যদি ভাবেন যে আপনার পোস্ট কোভিড সিনড্রোমে ভুগছেন, এর ডিসিশন যে নিবে সে হচ্ছে একজন চিকিৎসক। কিন্তু একজন সাধারণ মানুষ তো আর না বলা পর্যন্ত একজন চিকিৎসক বুঝবে না যে আসলে তার সিমটম দেখা দিয়েছে কিনা। যদি আমি একজন পেশেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যে একজন মানুষ যখন কোভিড থেকে সুস্থ হয়ে গেছে, আবার নতুন সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যাগুলো হতে পারে কোভিডের মতো, অথবা নতুন কিছু সমস্যা যেটার সাথে অন্য রোগের সম্পর্ক নেই, অথবা অন্য রোগ এক্সক্লুড করা সম্ভব। আরেকটা হচ্ছে যে একজন পেশেন্ট 3 সপ্তাহের ভিতরে সুস্থ হওয়ার কথা, কিন্তু সে কন্টিনিউয়াসলি ফ্যাটিক, কন্টিনিউয়াসলি ইনসমনিক, কন্টিনিউয়াসলি তার অ্যানোসমিয়া, কন্টিনিউয়াসলি সে ব্রেথলেসনেস, সে কিন্তু তার ডাক্তারের কাছে তখন সে বলবে যে তার পোস্ট কোভিড সিমটম কিনা। কিন্তু এটা যদি সে বলে চতুর্থ সপ্তাহে বা পঞ্চম সপ্তাহে, ডাক্তার বলবে ইউ হ্যাভ টু ওয়েট ফর ফিউ মোর উইকস। সো এটাই হচ্ছে কোশ্চেন, যে একজন মানুষ যখন ইনফেকশন থেকে সেরে 3 সপ্তাহ পর এক্সপেক্ট করে যে সে ভালো হবে, কিন্তু 4 সপ্তাহেও সে ভালো হতে পারছে না, এবং সে ডাক্তারকে ফোন করলো, ডাক্তার বলল ইউ হ্যাভ টু ওয়েট 2 মোর উইকস, সি ইফ ইট গোস অ্যাওয়ে। যদি এটা চলে যায় একা একাই, আপনার আর পোস্ট কোভিড সিনড্রোম না, আপনি শুধুমাত্র একটু বেশি ভুগেছেন, এটাই। কিন্তু 6 সপ্তাহ পরেও আপনার সমস্যা পারসিস্ট করছে, অথবা 6 সপ্তাহ পর আরো নতুন নতুন সমস্যা, যেমন প্যালপিটেশন ছিল না, এখন প্যালপিটেশন হচ্ছে, নিউরোলজিক্যাল সমস্যা ছিল না, এখন নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে, এগুলো সব অ্যালার্মিং। 6 সপ্তাহ পরে তখন ডাক্তার আপনাকে বলবে ইউ হ্যাভ টু অ্যাসেস ফর পোস্ট কোভিড সিনড্রোম নাও। দ্যাট মিনস 6 উইক পর থেকেই পোস্ট কোভিড সিনড্রোমের জন্য স্ক্রিনিং করা যেতে পারে। স্ক্রিনিং ইনক্লুডস কিছু কোশ্চেনিয়ার, আমি আগেই বলেছি, আর এক্স-রে ইজ দ্য প্রাইমারি পয়েন্ট। যখন আমরা শুরু করব, তার বুকে নিউমোনিয়ার সাইন রয়ে গেছে কিনা, যদি থাকে ইট গোজ টু HRCT অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাসেসমেন্ট, পরিষ্কার মতো মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাসেসমেন্ট। নাও মাল্টিডিসিপ্লিনারি টিম ইনক্লুডস রেডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, এই সবাই মিলে তার ডিসিশন নিবে যে তার অ্যাকচুয়ালি পোস্ট কোভিড সিনড্রোম কোন জায়গায়, এবং তারা ডিফাইন করে রেফার করবে টারশিয়ারি হসপিটালগুলোতে কোথায় তার ট্রিটমেন্ট দরকার। সো প্রাইমারি জিপি,
সেকেন্ডারি মাল্টিডিসিপ্লিনারি, টার্সিয়ারি উইল বি রেফার্ড ফর স্পেসিফিক চিকিৎসা, স্পেসিফিক ট্রিটমেন্ট, এভাবেই। সো 6 সপ্তাহ মিনিমাম টাইম। স্যার স্যার পোস্ট কোভিড সিনড্রোম কি চিকিৎসার মাধ্যমে কমপ্লিটলি ঠিক হতে পারে, মানে কিউরেবল কিনা অর ট্রিটেবল কিনা পুরোপুরি? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোভিড কিন্তু সেলফ লিমিটিং, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ট্রিটেবল। সরি, ট্রিটেবল বলতে আমি বলি যে সাপোর্টিভ ট্রিটেবল, কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। কিন্তু এটা সেলফ লিমিটিং। 90 বয়সের উপর বেস করে দেখা যায় যে 90 to 95% পেশেন্ট অটোমেটিকই রিকভার করে। নাও কিছু রেজিডুয়াল কমপ্লিকেশন থেকে যেতে পারে বেসড অন দ্য বয়স, এফেক্টেড পার্সনের বয়স, এবং এক্সটেন্ট অফ ইনফেকশন অ্যান্ড দ্য লোকেশন অফ ইনফেকশন। এটা কি মাথায় হয়েছে, ফুসফুসে হয়েছে, নাকি হার্টে হয়েছে? সো সবকিছুর আউটকাম ডিপেন্ড করবে সিভিয়ারিটি, এজ এবং অর্গান এফেক্টেড এর উপরে। সো এর ট্রিটমেন্ট আছে কিনা, এখন এটা ডিপেন্ড করবে টার্সিয়ারি লেভেলে একজন ডাক্তার। একজন মানুষের যদি এস্টাবলিশড লাং ফাইব্রোসিস হয়ে যায় এবং ফাইব্রোসিস যদি সামান্য একটা স্মল লোবে হয় অথবা একটা লোবের ভিতরে কনফাইন্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই যে পালমোনোলজিস্ট বা চেস্ট স্পেশালিস্ট সে কিছু অ্যান্টিফাইব্রোটিক মেডিকেশনের মাধ্যমে এটাকে কিন্তু অনেকটা কন্ট্রোল করে রাখতে পারে। সে অ্যাসেস করবে, 6 মিনিট ওয়াকিং অ্যাসেস করবে, তারপরে তার যে লাং ফাংশন টেস্টগুলো আমরা করে ডাক্তাররা, ওটা করবে, সিটি স্ক্যান করবে, এগুলো করে তাকে ট্রিটমেন্ট দিবে। হার্টে যদি হয় সেক্ষেত্রে কিন্তু কার্ডিওলজিস্ট প্রথমে ডিফাইন করবে কোন জায়গায় অসুখ, হার্টের ক্ষতি কতটুক, এটা কি কার্ডিওমায়োপ্যাথি কিনা, এটা কি কন্ডাক্টিভ সিস্টেম এফেক্টেড কিনা, এটা দেবে। ভাস্কুলার কোনো প্রবলেম আছে কিনা এটাও দেখবে, কারণ এন্ডোথেলিয়াল ইনজুরি হয়। যদি নিউরোলজিক্যাল হয় সেটা নিউরোলজিক্যাল সিমটম। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন যে লেশনটা হয়, ইট লেশন ইজ নাও নট স্পেসিফিক টু ভাইরাস, ইট ইজ এ ইনফেকশন। তার মানে ফাইব্রোসিস ইজ এ ফাইব্রোসিস। যখন এই ফাইব্রোসিস প্রসেসটা স্টার্ট হয়, এটা কিভাবে হয়েছে অত গুরুত্বপূর্ণ না, এক্সেপ্ট ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, ওটার যেমন কোনো কজ আমরা জানি না। সো অন্য আদার যেটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যেটা আমি মিন করছি, ওগুলো যদি হয় ওগুলোর ট্রিটমেন্ট আছে। শুধুমাত্র ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের তেমন কোনো ভালো চিকিৎসা এখনো নাই, কিন্তু যেহেতু এটা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস না, এটা হবে পোস্ট কোভিড ফাইব্রোসিস, সেক্ষেত্রে ডাক্তাররা হয়তো, আমি এগেইন বলছি যে এটা নতুন ডিজিজ, ডাক্তাররা হয়তো স্পেশালিস্টরা ট্রিটমেন্ট নিবে। রিকভার করবে কিনা এর তো কোনো অ্যাসেসমেন্ট নাই, কারণ রোগের বয়স তো এখন বেশি দিন না। পোস্ট কোভিড সিনড্রোম আমরা জানি অল্প কয়েকদিন, লাং ফাইব্রোসিস একটা লঙ্গার টাইম প্রসেস। সো আমরা জানি না রিকভারি রেট কত দূর, তবে স্টপ করা সম্ভব। যেমন আমি বললাম যে কিছু অ্যাডেমে ভুগছে, পোস্ট কোভিড অ্যাডেম। সো এটা যদি আপনি চিকিৎসা না করেন, আলটিমেটলি তো নিউরোলজিক্যাল প্রবলেম হবে, হ্যাঁ, আপনার সমস্যা বাড়তেই থাকবে। সো আমি বলতে চাচ্ছি যে অ্যাটলিস্ট চিকিৎসা করলে প্রোগ্রেশনটা স্টপ করা সম্ভব, সিভিয়ারিটিটা কন্ট্রোল আনা সম্ভব। কিউরেবল কিনা আমি জানি না, এরকম কোনো ডেটা তো নাই, সো আমি এটা বলতে পারবো না। তবে আমার মনে হয় ইন আর্লি ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট ক্যান কন্ট্রোল অ্যান্ড রিডিউস future progression of the disease, any type of disease. Thank you. জি স্যার। স্যার নিউরোলজিক্যাল প্রবলেমটা হওয়ার কারণ কি? অনেকে হচ্ছে পোস্ট কোভিডে হচ্ছে মাথায় সমস্যা বা হচ্ছে সাইকোসিস এই টাইপের প্রবলেম অনেকগুলো কমপ্লেন করছে। এখন ব্রেইন কেন এফেক্ট হচ্ছে যদি একটু বলতেন। আচ্ছা, পোস্ট নিউরোলজিক্যাল কোভিড বা যে কোভিডটা অ্যাকচুয়ালি ব্রেনে এফেক্ট করে, এবং এটা নতুন কিছু না, এটা আর আইডিয়াও না, এটা এখন প্রুভেন কনসেপ্ট, প্রুভেন এভিডেন্স, এটার এভিডেন্স আছে, এভিডেন্স বেসড অন ক্লিনিক্যাল রিসার্চ, এভিডেন্স বেসড অফ অটোপসি অ্যান্ড এভিডেন্স বেসড অফ ল্যাবরেটরি সায়েন্স। সো এই তিনটা এভিডেন্সে এখন প্রমাণিত যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্যান বি ইনফেক্টেড or secondarily affected by COVID. এখন সেকেন্ডারিলি অ্যাফেক্টেড কেন বললাম? সেক্ষেত্রে যদি ইনফেকশন হয়, ইনফেকশন মানে তো আপনারা জানেন যে ভাইরাসের লোকাল প্রেজেন্টেশন থাকতে হবে। সো আমাদের ব্রেনে যদি ভাইরাস প্রেজেন্ট নাও করে, সেক্ষেত্রে যে ইনফ্লামেশনটা হয় আমাদের কোভিড চলাকালীন সময়, সেই ইনফ্লামেশন ইটসেলফ ক্যান কজ ড্যামেজ টু দ্য ব্রেন। আর ইনফেকশন হয় কিনা, অ্যান্সার হচ্ছে ইয়েস, হতে পারে। একটা অটোপসি রিপোর্টে দেখা গেছে যে
কোভিড থেকে যারা মারা গেছে সিভিয়ার কোভিডে, তারা ভুগেছিল সম্ভবত ওরকমই 1 থেকে 15 দিন এরকম টাইমটা ভুগেছিল হসপিটালে। তারপর মারা যাওয়ার পর তাদের ব্রেনে কোভিডের টেস্ট করা হয়েছে, মানে অটোপসি করা হয়েছে, সেখানে পিসিআর করে দেখা গেছে ভাইরাস আছে কিনা, স্টেনিং করে দেখা গেছে ভাইরাসের প্রেজেন্স আছে কিনা, এবং অন্যান্য হিস্টোলজি অ্যাসেসমেন্ট করে দেখা গেছে ইনফ্লামেশন আছে কিনা। সো দেখা গেছে যে ব্রেনে 5% ক্ষেত্রে ইনফেকশন পাওয়া গেছে। ব্রেনে আরেকটা অ্যাসেসমেন্টে দেখা গেছে প্রায় 60% ক্ষেত্রে যেসব পেশেন্ট নিউরোলজিক্যাল সাইন সিমটম শো করে তাদের প্রায় 60% কেসে ব্রেনে কিন্তু ইনফ্লামেশনের সাইন পাওয়া গেছে। এবং এমআরআইতে কিছুটা পরিবর্তন পাওয়া গেছে যখন কেউ অ্যাডিমে ভুগছে। সিএসএফ এ এখন পর্যন্ত তেমন কোনো সিএসএফ টেস্টে এখন পর্যন্ত তেমন কোনো রেজাল্ট আমার জানা নাই যে পজিটিভ কোনো এভিডেন্স পাওয়া গেছে। এখন কথা হচ্ছে যে যেটুকু বলা যায় যে ব্রেনে ইনফেকশন হতে পারে, ব্রেনে ইনফ্লামেশন হতে পারে, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোভিড। ব্রেনে কিভাবে যায়? ব্রেনে যাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি দুটো পথ। একটা সোজা সাপটা পথ হচ্ছে নাক দিয়ে, যে পথটা হচ্ছে আপনার অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে ভাইরাস যায়। ভাইরাস কিন্তু নার্ভের ভিতর দিয়ে যায়, এই একজনের ভিতর দিয়ে কিন্তু ভাইরাস মুভ করে, এটা নতুন কিছু না। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও নাক দিয়ে ব্রেনে ঢোকার এভিডেন্স রয়েছে। সো যেটা আমি বলছি যে যেহেতু আমাদের নাকে নিউরোপেলিন 1 রিসেপ্টর বেশি, ভাইরাসটা ওখানে বাসা বাঁধে অনেক সময় বেশি। যাদের অ্যানোসমিয়া তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে, যে অ্যানোসমিয়া বেশি পরিমাণ পারসিস্ট করলে সেখানে চান্স থাকতে পারে ব্রেনে যাওয়ার। ওই যে বললাম যে রুটটা হচ্ছে থ্রু অলফ্যাক্টরি নার্ভ, যেটা শ্বাস নাকের সাথে একদম ব্রেনের সংযোগ রয়েছে। আর একটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, তার মানে যখন ভাইরেমিয়া ডেভেলপ করতে পারে, রক্তে যখন ভাইরাস ঢুকে যায় এবং এই ভাইরাসটা রক্তের ভিতর দিয়ে ব্রেনে যেতে পারে আপনার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। এটার পরিমাণ খুব কম, কিন্তু শুধু তাই না, ব্রেনে না গিয়েও যেহেতু ব্লাড ভেসেল বা সেরিব্রাল ব্লাড ভেসেলের ভিতরে ভাইরাসটা যেতে পারে, ওইখানে কিন্তু ব্লাড ভেসেলের একটা ক্ষতি করতে পারে। সো নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে, ইনফ্লামেটরি কন্ডিশন যেমন অ্যাডেম, এনসেফালোমায়োপ্যাথি হতে পারে, এবং মাইক্রো স্ট্রোক হতে পারে। এগুলো সবই হিস্টোপ্যাথোলজির মাধ্যমে এবং এমআরআই সিটি স্ক্যানের মাধ্যমে প্রুভেন। মাথা ব্যথার কারণ কি? It may be because of the CSF pressure changes because of the inflammation, or it may be myopathy, এনসেফালোমায়োপ্যাথি অথবা এনসেফালোমায়ালাইটিস হতে পারে। এইসব কারণে মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা পারসিস্ট করে অনেকদিন। সো এটাই হচ্ছে নিউরোলজিক্যাল কনফার্মেশন ফাইন্ডিং ডিউরিং কোভিড এবং পোস্ট কোভিড। নিউরোলজিক্যাল যেগুলো থাকে সেগুলো বেশিরভাগই দেখা যায় যে মাথা ব্যথা, স্ট্রোক, মাসেল উইকনেস, এ ধরনের সমস্যা মোস্টলি। এবং গুলেনবেরি সিনড্রোমের মতো কিন্তু কিছু ফাইন্ডিংস পাওয়া গেছে, কত পার্সেন্ট আমার ঠিক খেয়াল নাই, তবে দেখেছে যে এই করোনা ইনফেকশনের ক্ষেত্রে পেরিফেরাল প্যারালাইসিস বা গুলেনবেরি সিনড্রোম লাইক সিনড্রোম দেখা গিয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আরেকজন জিজ্ঞেস করেছিল যে ফাইব্রোসিস হয়ে থাকে পোস্ট কোভিড সিনড্রোমে, ওই ক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট কি দেওয়া উচিত, আর এটা প্রিভেনশনের কোনো ওয়ে আছে কিনা? ট্রিটমেন্টটা হচ্ছে কোনো ড্রাগ যদি দেওয়া লাগে, স্যার ডোজ সহ জানতে চেয়েছিল একজন, যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু ক্লিয়ার করি, আমি কিন্তু অ্যাকচুয়ালি গবেষক, লাংসে আমার অনেক রিসার্চ রয়েছে, ভাইরোলজি ইমিউনোলজিতে রিসার্চ রয়েছে, কিন্তু অনেকদিন কিন্তু আমি চিকিৎসা ক্লিনিক্যাল প্র্যাকটিসে জড়িত না, নাম্বার ওয়ান। সো আমি একজন চেস্ট স্পেশালিস্ট না, সো সেই ক্ষেত্রে তো চিকিৎসা দেওয়ার প্রশ্নই আসে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোনো ওষুধের নাম অনলাইনে এভাবে বলা কিন্তু খুবই খুবই রিস্কি একটা প্রবলেম। তারা কি করবে, এই ওষুধটা কিনে খাওয়া শুরু করবে। এবং পালমোনারি ফাইব্রোসিসের জন্য যে স্পেসিফিক ওষুধটা রয়েছে, সেই ওষুধটা যদি আর্লি স্টেজে দেওয়া যায়, আমি নাম বলবো না, আমি জানি নাম, এটা একটা অ্যাকচুয়ালি টিএনএফ আলফা ব্লকার। এই ধরনের যে ওষুধগুলা বাজারে পাওয়া যায় এখন অ্যাভেলেবেল, দুই ধরনের, মেনলি দুটো ওষুধ পালমোনোলজিস্টরা দিয়ে থাকেন, যাদের ফাইব্রোসিস কোনো কারণ, যে কারণেই হোক,
ফাইব্রোসিস হলে এই ওষুধগুলো দিয়ে থাকেন ডাক্তাররা। সেটা খুবই কমন ওষুধ এখন, আর কোনো রিসেন্টলি আবিষ্কৃত কিছু ওষুধ আছে যেগুলো মাত্র ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে ইফেক্টিভিটি শো করে এসেছে। কিন্তু নান অফ দোজ ড্রাগস আর ম্যাজিক বুলেট। কোনো ওষুধই পালমোনারি ফাইব্রোসিসটাকে রিভার্স করতে পারে না, শুধুমাত্র পালমোনারি ফাইব্রোসিসটাকে কন্ট্রোল করতে পারে। তার মানে যতটুকু ফাইব্রোসিসে ক্ষতি হয়ে গেছে ওটুকটুকি রেখে দেয়, আর প্রোগ্রেশন হয় না। এ ধরনের বেশ কিছু ওষুধ রয়ে গেছে। সো যদি কেউ মনে করেন যে তার ব্রেথলেসনেস রয়েছে 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পরেও, তার যদি প্রবলেম হয়ে থাকে, আমি তাকে সাজেস্ট করি আপনার নিকটস্থ একজন, যেখানে আমি বলবো যেখানে টার্সিয়ারি লেভেলে চিকিৎসা সম্ভব, কারণ পোস্ট কোভিড ফাইব্রোসিসের ট্রিটমেন্ট শুড বি ডান ইন এ টার্সিয়ারি লেভেল, নট প্রাইমারি লেভেল। সো আপনাকে বোঝাই যাচ্ছে যে আপনাকে একজন ভালো কনসালটেন্টের কাছে যেতে হবে, ওখানে গিয়ে পুরোপুরি লাং অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট ইনক্লুডস ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, তার মানে আপনার আপনার যদি 6 মিনিট ওয়াকিং থাকে এক্সারশনাল ব্রেথলেস দেখার জন্য, ওটা দেখবে। আপনার ব্রিদিং গ্যাস অ্যানালাইসিস হবে, এবং আপনার যে ব্লাড অ্যানালাইসিস হবে, এবং আপনার HRCT হবে। আপনাকে প্রিপারেশন নিতে হবে যে এগুলো আপনি যেহেতু করতে চাচ্ছেন এগুলো সব টেস্ট করবেন। করার পর যদি ডাক্তার দেখে যে দেয়ার ইজ এ সাইন, লিমিটেড স্মল সাইন অফ ফাইব্রোসিস, ডাক্তার কিন্তু আপনাকে খুব সহজেই চিকিৎসা দিয়ে দিবে, এবং খুব সস্তা চিকিৎসা, এবং এ থেকে আপনি ভালো হতে পারেন। কোনো ওষুধের নাম এখানে বললে কি হবে, অনেকেই যারা শ্বাসকষ্টতে ভুগছে তারা কিন্তু ওষুধটা কিনে খাওয়া শুরু করবে, এবং এটা যদি তারা খাওয়া শুরু করে, এটা যেহেতু TNF আলফা ব্লকার, এটা কিন্তু খুব সমস্যা সৃষ্টি করবে। সো আমি এ ধরনের কোনো সাজেশন দিব না। আর আমি যেহেতু চেস্ট স্পেশালিস্ট না, দেওয়ার তো প্রশ্নই আসে না। আমি শুধু সাজেস্ট করব এই সিমটম এতদিনে যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, আপনি যদি ভুগে থাকেন, শুধু যে চেস্ট তা না, নিউরোলজিক্যাল অথবা কার্ডিয়াক, আপনি আপনার টার্সিয়ারি লেভেল ডাক্তার, তার মানে একজন সিনিয়র কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন, যে আপনাকে কিছু টেস্ট করানোর ক্ষমতা রাখে। তার মানে আপনার হাতের কাছেই HRCT রয়েছে, অথবা হাতের কাছেই আপনার অ্যাটলিস্ট ইকো কার্ডিওগ্রাম করতে পারে হার্টের জন্য, অথবা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টের জন্য MRI করতে পারে। সো এই জায়গাগুলোতে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আমার আশা করি যে ডাক্তাররা কিন্তু খুব সহজেই, অ্যাটলিস্ট যদি তারা কনফার্ম করে যে না, দেয়ার ইজ নো অর্গানিক লেশন, সো ইউ আর সেফ। যদি অর্গানিক লেশন থাকে, এবং আপনি যেহেতু 8 সপ্তাহের ভিতরে গিয়েছেন, 6 সপ্তাহের ভিতরে গিয়েছেন, আশা করা যায় যে অনেকটাই আপনার এই অসুখটা কন্ট্রোল করে ফেলতে পারবে ডাক্তাররা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আরেকজন জানতে চেয়েছিল যে পোস্ট কোভিড এফেক্ট অন ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন পেশেন্টের উপর, এটা যদি একটু এক্সপ্লেইন করতেন স্যার। সরি, কোশ্চেনটা আবার একটু করেন। স্যার হাইপারটেনশন বা ডায়াবেটিক পেশেন্টের উপর পোস্ট কোভিড এফেক্টটা কিরকম হয়, এটা যদি একটু এক্সপ্লেইন করতেন স্যার। আচ্ছা, হাইপারটেনশন আর ডায়াবেটিস দু ধরনের সমস্যা, এবং দুটোকেই আলাদা আলাদা ভাবে বলা হয় কোমরবিডিটি। এবং এই যাদের কোভিড হয়, পোস্ট কোভিড তো পরের কথা, যাদের কোভিড হয় তাদের ক্ষেত্রে যদি কারো হাইপারটেনশন থাকে অথবা ডায়াবেটিস থাকে, অথবা দুটো কোমরবিডিটি একসাথে থাকে, তাহলে কিন্তু তাকে বলা হয় হাই রিস্ক গ্রুপ। এই হাই রিস্ক গ্রুপ কেন বলা হয়? নাম্বার 1, হাইপারটেনশন। যখন ইনফ্লামেশন হয়, তখন যদি কারো হাইপারটেনশন থাকে, সেই ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে যে যেহেতু তার অলরেডি কার্ডিয়াক সিস্টেমটা আন্ডার প্রেসার থাকে, ইনফ্লামেটরি কন্ডিশন অথবা ইনফেকশনের যে এন্ডোথেলিয়াল ইনজুরি অথবা কার্ডিয়াক ইনজুরি, সেটা আরো অ্যাগ্রাভেট করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, নিফিডিপিন, নিকারাডিপিন কিংবা অন্যান্য যে আরো কিছু ওষুধ, যেমন আমি বলি, যেমন ACE2 ইনহিবিটর যারা নেন, তাদের রিসেপ্টর আপ রেগুলেটেড হয়ে থাকে। এটা একটা বলা হয় যে একটা পজিটিভ ফিডব্যাক। আপনি যদি রিসেপ্টর বেশি নেন, আমাদের বডিতে নতুন রিসেপ্টর তৈরি হয়। এই কারণে কিন্তু এই ধরনের ওষুধ, যে ACE2 রিসেপ্টর ইনহিবিটর বা এনজাইম ইনহিবিটর, এই ধরনের ওষুধগুলা কিন্তু যেহেতু এই রিসেপ্টরকে সাপ্রেস রাখে ফিজিওলজিক্যাল কারণে, আমাদের বডিতে তখন এই রিসেপ্টরের সংখ্যা বেড়ে যায়। সো ভাইরাস যেহেতু এই রিসেপ্টরের সাথে জড়িত, তার মানে বেশি রিসেপ্টর, বেশি চান্স অফ ইনফেকশন। সো ভাইরাস কিন্তু বেশি ইনফেকশন করতে পারে। সো শুধুমাত্র যারা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিচ্ছেন, যারা ACE2 ইনহিবিটর নিচ্ছেন, তাদের কিন্তু আরেকটু বেশি সতর্ক হতে হবে। তার কারণ হচ্ছে ওই যে রিসেপ্টর আপ রেগুলেশন, সাবসিকুয়েন্ট ওভার্ট ভাইরাল ইনফেকশনের একটা চান্স থাকতে পারে, কনফার্ম না, বাট থাকতে পারে। সো এই কারণে তারা একটু রিস্ক গ্রুপ। নাম্বার 2 রিস্ক গ্রুপ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এখন ডায়াবেটিস মেলাইটাস যাদের দীর্ঘদিন থাকে, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে কিন্তু ইমিউন সেলগুলা অনেকটাই ব্লান্ট হয়ে যায়,
একটা ভাইরাস যখন শরীরে যায়, শরীরে যাওয়ার পর যখন ভাইরাসের অ্যান্টিজেনটা প্রেজেন্ট করে, এই প্রেজেন্ট করার পরে তো ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট এগুলো আসতে হবে। কিন্তু গবেষণা দেখা যায় যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছে তাদের এই ইমিউন সেলগুলা অনেকটা অন্ধের মতো হয়ে যায়। তারা এই যে নর্মাল যে ইমিউন মেকানিজম অতটা ভালো কাজ করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু এই যে ডায়াবেটিক পেশেন্টদের ভাইরাল ইনফেকশন সিভিয়ারিটির দিকে যেতে পারে। আবার এরা যেহেতু আবার এই অসুখটার ক্ষেত্রে এই কোভিড এর চিকিৎসায় যেহেতু আবার স্টেরয়েড ইউজ করা হয় এখনকার নিয়ম অনুযায়ী, কারণ স্টেরয়েড, গ্লুকোস্টেরয়েড ইউজ করলে কি হয়, ইনসুলিন লেভেল কিন্তু আপনার এই ডায়াবেটিস কিন্তু বেড়ে যায়। সো সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল, একটা সুগার লেভেল কন্ট্রোলটা কঠিন হয়ে যায়। সো এসব ক্ষেত্রে এই দুটো কন্ডিশনে কোভিডই ইজ এ প্রবলেম। পোস্ট কোভিডে তাদের রিকভার তো এমনি একটু সমস্যাজনক, যেহেতু তারা হাই রিস্ক গ্রুপ এবং কোভিডই তাদের খারাপ অবস্থা করে ফেলতে পারে। সো ডিপেন্ডিং অন কোভিড এর সিভিয়ারিটি, এই ধরনের যারা পোস্ট কোভিডে ভুগছেন তাদের ক্ষেত্রে এই কন্ডিশনগুলো যদি থাকে তাদের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকতে হবে। এটা স্বাভাবিক, আপনি নিজেই বুঝছেন যে আপনার ডায়াবেটিস আছে, আপনি তো সুগার কন্ট্রোল হচ্ছে না, তার কারণ হচ্ছে কোভিড এর কারণে আপনার স্টেরয়েড দেওয়াতে সুগার কন্ট্রোল অ্যাবনর্মাল হয়ে গেছে। সো ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল। আর একটা হচ্ছে যে হাইপারটেনশন, আপনার হার্টে তো এমনি প্রবলেম হতে পারে, একটু দেরি করে দেখা দেয়। সো আপনাকে আরো বেশি সতর্ক হতে হবে। আমি সোজাভাবে বলি, কোমরবিডিটি যাদের ছিল তারা যদি সিভিয়ার কোভিডে ভুগে এবং সেরে ওঠে, তাদেরকে অবশ্যই ম্যান্ডেটরি 6 সপ্তাহ পর একটা পোস্ট কোভিড অ্যাসেসমেন্ট করিয়ে ফেলতে হবে, যাতে কোনো ক্ষতি আরো হয়েছে কিনা এটা দেখা যায়, এবং এটা একটা গাইডলাইন এখন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকজন জানতে চেয়েছিল যে কোভিড এর 8 উইকের পরে হচ্ছে ফ্যাটিক এবং ইনসমনিয়া ডেভেলপ করেছে, এখন কি স্ক্রিনিং টেস্ট করা উচিত কিনা তার, যদি বলতেন স্যার। সরি, কত সপ্তাহ বললেন? 8 সপ্তাহ স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এতক্ষণ আলোচনা থেকে তো আমরা এটাই বুঝলাম, 12 সপ্তাহ যেহেতু বলেছে। হ্যাঁ, না, আমরা 6 সপ্তাহ থেকেই ধরবো। আমরা যদি 6 সপ্তাহ পর্যন্ত অথবা 6 সপ্তাহ পরে নতুন কোনো অথবা এক্সিস্টিং কন্ডিশন যদি কন্টিনিউ থাকে, সেক্ষেত্রে সিঙ্গেল সাইন, পজিটিভ সাইন, যেমন ইনসোমনিয়া পারসিস্ট করছে, হি অর শি মাস্ট গো থ্রু পোস্ট কোভিড স্ক্রিনিং। জ্বর পারসিস্ট করছে, তাকেও পোস্ট কোভিড স্ক্রিনিং এ তো যেতে হবে, এটা 6 সপ্তাহ হলেই। 8 সপ্তাহ তো যেতেই হবে, আর 12 সপ্তাহ তো কনফার্মেটরি যে পোস্ট কোভিড সিনড্রোমে ভুগছে। দুই জিনিস, একটা হচ্ছে অ্যাসেস করে সামনের দিকে আগানো, আর একটা হচ্ছে কনফার্ম হয়ে যাওয়া। একজন মানুষ ফোন করে বলল যে আমার এই সমস্যা, তার মানে তার 12 সপ্তাহ ধরে ঘুম হয় না। তার কি হয়েছিল? কোভিড হয়েছিল। সে দুঃস্বপ্ন দেখে, সে ঘুমাইতেই পারে না, মাথা ব্যথা। ডায়াগনোসিস পোস্ট কোভিড সিনড্রোম, দ্যাটস, যদি ইউ ক্যান এক্সক্লুড সাম আদার প্রবলেম। সো এটা হচ্ছে অনেকটা কনফার্মেটরি। 6 উইকসে যদি একই সিমটম নিয়ে কেউ বলে, সেক্ষেত্রে হি অর শি নিডস অ্যাসেসমেন্ট। সো অ্যাসেসমেন্ট করলে কনফার্ম করা সম্ভব। এবং এই যে অ্যাসেসমেন্ট, তার প্রধান একটা কারণ হচ্ছে টু এক্সক্লুড আদার ক্লিনিক্যাল প্রবলেম। আদার ক্লিনিক্যাল প্রবলেম এক্সক্লুড না করতে পারলে পোস্ট কোভিড সিনড্রোমটা বলা যাবে না। যদিও পোস্ট কোভিড সিনড্রোমের মতো যদি একদম হুবহু একই সাইন সিমটম থাকে, তারপরও আপনাকে অবশ্যই পোস্ট কোভিড সিনড্রোম ডায়াগনোসিসের জন্য আদার কন্ডিশন মাস্ট বি এক্সক্লুডেড ফার্স্ট। যখন আদার কন্ডিশন অ্যাসোসিয়েটেড না থাকে, তখনই বোঝা যায় যে পোস্ট কোভিড এটা সিনড্রোম। সো হ্যাঁ, অ্যাসেসমেন্টের ভিতর যেতে হবে যদি কারো 6 সপ্তাহ পরে পারসিস্ট করে এনি সিমটম, নট দ্য অল অফ দেম, এনি ওয়ান অফ দেম। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যে সিমটম গুলো দেখবো, এই ক্ষেত্রে আমরা কি কি ডিজিজ আরো ভাবা উচিত, যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আমাদের এক্সক্লুড করার জন্য ভাবা উচিত, ওই ডিজিজ গুলো যদি একটু বলতেন স্যার। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম। আমি আমার সাধারণ নলেজ থেকে বলি যে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। 1 নাম্বার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে যে একজনের তো সিওপিডি ছিলই, আমি লাংসের কথা বলি, একজনের তো সিওপিডি ছিলই, তো ইনফেকশনের পরে কি হয়েছে, তার যেহেতু লাংসে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, তার সিওপিডিটা অনেকটা এক্সাজারেশন হতে পারে, অ্যাকিউট এক্সাজারেশন হতে পারে। এটা কোভিড এর কারণেও হতে পারে, নাও হতে পারে। একজন মানুষ
50-60 বছর বয়স, তার অ্যাকচুয়ালি ফাইব্রোসিস প্রসেস স্টার্ট হয়ে গিয়েছিল এবং তার লাংসে ইন্টারস্টিশিয়াল ডিজিজ আগে থাকতেই ছিল, কিন্তু এটা আগে অতটা ধরা পড়েনি। এখন যেহেতু রিসেন্টলি ইনফেক্টেড হয়েছিল, লাংসে একটা ইনফ্লামেশন হয়েছে, সো দেখা গেল যে তার যে প্রি এক্সিস্টিং আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ছিল, সেটা এখন অনেকটা সাইন সিমটম বেশি পরিমাণ শো করছে। সো এটা কিন্তু আসলে আর পোস্ট কোভিড সিনড্রোম না। তখন তাকে প্রমাণ করতে হবে যে ওই আইএলডিটা তার আসলে এস্টাবলিশ আইএলডি এবং তার আগেও ছিল, এটা তো তার ড্রাগ হিস্ট্রি, তার অন্যান্য সকল হিস্ট্রি নিয়ে ডাক্তার অনেকটা বুঝতে পারে। সো এটা একটা আইএলডি, প্রি এক্সিস্টিং ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, প্রি এক্সিস্টিং অ্যান্ড অ্যাকিউট এক্সাজারেশন অফ সিওপিডি। অ্যাজমা আগে ছিল না, হঠাৎ করে তার নতুন করে দেখা দিল যে আসলে তার অ্যাজমাটা ওই সময় শুরুই হয়েছে। সো এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা একটা থাকতে পারে। অন্যান্য কারণে হঠাৎ করে তার নিউমোনিয়া হতেই পারে, সেকেন্ডারি একটা ইনফেকশন হতে পারে। বাংলাদেশে তো এটা কমন কিছু না। আমার কথা হচ্ছে যে লাংসে যখন তার ব্রেথলেসনেস যখন সে শো করবে, আমার হার্ট এবং লাংটা খেয়াল করতে হবে যে কি হয়েছে, তার কি এমআই হয়েছে কিনা, তার কি ইসকেমিক হার্ট ডিজিজ নতুন করে দেখা দিয়েছে কিনা। হতেই পারে, তার জন্য যে কোভিড হতে হবে এমন তো কোনো কথা নেই, আমাদের তো প্রিভ্যালেন্স রয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে একজন ডাক্তার এই সব কিছুকে কিন্তু এটা কিন্তু একটা ওয়াইডার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তার রিজন হইতেছে কোভিড হ্যাজ এ টেন্ডেন্সি টু এফেক্ট মাল্টিপল অর্গান, ইটস নট অনলি সিঙ্গেল অর্গান ডিজিজ। যদি এটা শুধু ফুসফুসে হয়, আমি তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনাকে বলেই দিলাম, আইএলডি, অ্যাজমা, সিওপিডি, এমফাইসিমা, লাং অ্যাবসেস, আদার নিউমোনিয়া, এগুলা। সো এগুলো হচ্ছে কমন। ইভেন আপনাকে ক্যান্সারটাও এক্সক্লুড করতে হতে পারে, অনেক কিছু এক্সক্লুড করতে হবে। এখন কেউ যদি নিউরোলজিক্যাল প্রবলেম শো করে, ডিপেন্ডিং অন এজ, তার তো নতুন ধরনের যে ডিজেনারেটিভ নার্ভ ডিজিজ, এটাও তো তার হতে পারে। সেটা কিন্তু বয়সের কারণে। 60 বছরের একজন বৃদ্ধ মানুষ, তার কোভিড হয়েছিল, কোভিড থেকে সেরে ওঠার পর এখন সে বলতেছে মাথার সমস্যা। এখন ডাক্তারকে এক্সক্লুড করতে হবে এটা তার ডিজেনারেটিভ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কিনা, তার এক্সক্লুড করতে হবে তার স্ট্রোক করেছে কিনা, তার এবং এই স্ট্রোকটা কি আসলে কোভিড থেকে হয়েছে না কোভিড ছাড়া হয়েছে, ট্রিটমেন্ট তো সেই একই, কারণ তার তো কোভিড পজিটিভ, ভাইরাস তো আর নাই। তারপরে হতে পারে হার্টের হঠাৎ করে পালপিটেশন, তার বয়স 50 আপ, তা মানুষের তো হার্ট অ্যাটাক হয়, তো তার আবার হার্ট অ্যাটাক হয়েছে কিনা, তার কন্ডাক্ট সিস্টেম ডিসঅর্ডার হয়েছে কিনা, এগুলো প্রমাণ করে পরীক্ষা করে দেখতে হবে। ডায়াবেটিস, নতুন করে স্টেরয়েড থেরাপির পরে হঠাৎ করে সে ডায়াবেটিস প্রিসিপিটেট হয়েছে, এটাও দেখতে হবে। সো অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের এক্সটেন্ট অনেক বেশি। একজন মানুষ হঠাৎ করে হাইপারথাইরয়েডিজম হতে পারে। সো আপনি একজন কোভিড রোগী প্যালপিটেশন শুরু করছে, তার ঘুম হয় না, অনেক ধরনের সমস্যা, অ্যাকচুয়ালি এটা কি পোস্টমেনোপজাল সিনড্রোম তার নতুন করে শুরু হয়েছে একজন মহিলার? এটা হতে পারে, তার বয়সটা হয়তো তখন ওই টাইমটায় পৌঁছে গেছে। সো এন্ডোক্রাইনোলজিক্যাল ফাংশন গুলাও কিন্তু অনেক বেশি দেখতে হবে। আর একটা রয়েছে, কোনো কিছু অর্গানিক লেশন নাই কিন্তু তার অ্যাকচুয়ালি সাইকোসিক ডেভেলপ করেছে। এখন এই সাইকোসিস হতে পারে তার প্রিসিপিটেশন অফ pre-existing mental condition, অথবা পোস্ট কোভিড যে মেন্টাল কন্ডিশন চেঞ্জেস, এগুলো হতে পারে। সো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইজ এ ভেরি বিগ লিস্ট। এই কারণেই কিন্তু বলা হয়েছে যে প্রাইমারি স্ক্রিনিং যেটা বললাম, ওটার পরে মাল্টি ডিসিপ্লিনারি টিমই শুধু ডিসিশন নেবে পোস্ট কোভিড সিনড্রোম কিনা। এটা সহজ হলেও বলা সহজ হলেও এটা ডিসিশন নিতে হবে একজন 4 জন থেকে 5 জন কনসালটেন্টের একটা কম্বাইন্ড অ্যাসেসমেন্টের উপরে বেসিস করে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোমের ক্ষেত্রে সার্ভাইভাল রেট কেমন আফটার ট্রিটমেন্ট? Post COVID syndrome, first of all, is not an acute condition, it is a chronic condition. এটার থেকে মর্টালিটি রেট তো আমরা জানি না, এটার থেকে আমরা একজন মানুষের ডিসেবল হয়ে যাওয়া, যেটা অ্যাকচুয়ালি বলে এখানে কিন্তু পোস্ট কোভিড সিনড্রোম থেকে মর্টালিটি প্রিভেন্ট না, পোস্ট কোভিড সিনড্রোম থেকে যে ট্রিটমেন্টের অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে যে লং টার্ম যে সাফারিং বা হেলথ বার্ডেনটাকে কমানোর জন্য, নাম্বার 2 রিহ্যাবিলিটেশনের জন্য। এখন একজন মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করছে, সে যদি কোনো সাপোর্ট না পায়, সে কি হবে? সে ডিপেন্ড হয়ে যাবে তার মেন্টাল অ্যাংজাইটির উপরে, সে
কাজ করতে পারবে না, সে ডিপেন্ডেন্ট হয়ে যাবে সোসাইটির উপরে। সো এটাকে প্রিভেন্ট করার জন্যই এই পোস্ট কোভিড সিনড্রোম। সে যে সুইসাইড করবে তেমন কোনো রেট তো তেমন নাই। আর সে যে তার নিউরোলজিক্যাল যে সিনড্রোম, এতে তো সে মারা যাবে কবে এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে আমরা কতভাবে রিহ্যাবিলিট করতে পারি। ফিজিওথেরাপিস্টের এখানে হিউজ ভূমিকা। পোস্ট কোভিড সিনড্রোমের পরে যে ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস হয় এবং অন্যান্য যে লাংসের যে সমস্যা হয়, তাকে যদি ব্রিদিং এক্সারসাইজ করানো হয়, নিয়মিত আরো কিছু ফিজিওথেরাপি দেওয়া হয়, সে কিন্তু তার শরীরটাকে অ্যাডাপ্ট করে নিবে। রিহ্যাবিলিট করা হলো একজনকে। হার্টের যে প্রবলেমটা হয়, এটা যদি খারাপ দিকে না যায়, ওটা প্রিভেন্ট করা হলো। এখন পর্যন্ত পোস্ট কোভিড সিনড্রোমে মারা গেছে কয়জন বা মর্টালিটি রেট কত আমার জানা নাই। তবে আমি যেটা জানি যে এইম of this post-COVID assessment to reduce the health economical burden and to improve health condition. It's not that essentially to stop mortality. It's not severe COVID. এই ধরনের পেশেন্ট গুলো এর জন্য ইগনোরড হয় বেশি, যেহেতু তারা সিভিয়ার কোভিডও না, হসপিটালও ভর্তি হচ্ছে না, কিন্তু এই ধরনের অ্যাসোসিয়েট সমস্যায় ভুগছে যে সে কাজও করতে পারছে না, এবং সে অ্যাংজাইটিতে ভুগছে। এই সমস্ত কারণে এখানে মর্টালিটিটা আমার কাছে যতদূর আমি জানি মুখ্য না, মুখ্য রিহ্যাবিলিটেশন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, অনেক স্টুডেন্টই আপনার থেকে হচ্ছে কোভিড ভ্যাকসিন নিয়ে সেশন চাচ্ছে, যে আপনি পরবর্তীতে যদি আরেকটা সেশনে হচ্ছে ইন ডিটেইল নিতেন। অনেক টাইপের কনফিউশন আছে যে ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি কাজ করবে বা কতটুকু এফেক্টিভ কিনা বা কি, এসব নিয়ে অনেক কনফিউশন ছিল। আপনি যদি স্যার আমাদেরকে আরেকদিন সুযোগ দিয়ে যদি ভ্যাকসিন নিয়ে আরেকটা সেশন করতেন, তাহলে অনেক উপকৃত হতাম আমরা স্যার। হ্যাঁ জি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমাকে সামনের সপ্তাহে আমার কতটুকু সময় আছে আমি জানি না, আমি একটু চেক করে নিব। আমার সাথে যোগাযোগ, হ্যাঁ আমার সাথে যোগাযোগ করলে হবে। এখন ভ্যাকসিন তো আসছে না, অনেক ভ্যাকসিন এখন প্রায় 4টা ভ্যাকসিন তো অলরেডি এই বছরই সম্ভবত অ্যাপ্রুভাল পেয়ে যাবে। সো ভ্যাকসিন তো আসছে, এখন এটা খুব আশার বাণী যে ভ্যাকসিন কাজ করছে। সো হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আমরা অলমোস্ট আজকে সেশনের শেষের দিকে চলে এসেছি। আপাতত আর কোনো কোশ্চেন নেই। আপনি অনুমতি নিলে আমরা তাহলে বিদায় নিয়ে নিতে পারি আজকের জন্য স্যার। না শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার দু একটি কথায় যদি মেডিকেল স্টুডেন্ট কয়েকজন একটু উপকৃত হয়, এবং আমি চেষ্টা করেছি ব্লান্টলি লে স্টাইলে কথা বলতে, যাতে সাধারণ মানুষরা এটা দেখে অনেকটা ইনফরমেশন পায়। সো আমার মনে হয় এটা ভালো ভালো। থ্যাংক ইউ এই সুযোগটা করে দেওয়ার জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অতি মূল্যবান সময় থেকে আমাদেরকে এত সুন্দর একটি সেশন উপহার দেওয়ার জন্য। আমরা আসলে অনেক বেশি উপকৃত হয়েছি এবং ইনশাল্লাহ অনেক কিছু শিখেছি, নতুন অনেক কিছু ইনফরমেশন জানলাম, এবং পরবর্তীতে আরো অনেক স্টুডেন্ট এই ইনফরমেশন থেকে অনেক বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। এবং আমরা আবার চলে আসবো স্যারকে নিয়ে করোনা ভ্যাকসিন নিয়ে নতুন আরো একটি সেশন নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।